ভরা বিয়ে বাড়ির মাঝখান থেকে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে মিস্টার আদ্রিয়ান আহমেদ আদিত্য। পুরো বিয়ে বাড়ির মানুষজন স্থির হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে, কেউ কিছু বলতে পারছে না। আমার আব্বু আম্মু আর ছোট ভাই সবাই শুধু তাকিয়ে আছে। আমার উঠবি সেও কিছু করতে পারছে না। সামান্য কিছু ফটোর পাওয়ার এত হতে পারে জানা ছিল না আমার। আজকের এই পরিস্থিতির জন্য শুধুমাত্র আমি দায়ী। আমার জন্যই এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো। সেদিন যদি ছবিগুলো না তুলতাম তাহলে আজ এগুলো কিছুই হতো না। আদ্রিয়ান আহমেদ আদিত্য এমন নয় যে মানুষটাকে আমি চিনি না। একটা সময় ছিল যখন আমি এই মানুষটাকে পাগলের মতো ভালোবাসতাম। তার অবহেলা অপমান সবকিছু সহ্য করেও তাকে পাগলের মতো ভালোবেসেছিলাম আমি। কিন্তু সেদিনের তার দেওয়া কঠিন অপমান আমি মরে গেলেও তার কিছু যায় আসে না, এটা জানার পর আর তার দিকে ফিরেও তাকাতে ইচ্ছে করেনি আমার। তার থেকে সরে এসেছি আমি। প্রায় 1 মাস হয়ে গেছে, তার মুখটাও আমি দেখিনি। কিন্তু এইভাবে আমার বিয়ের মাঝখানে এসে এইভাবে জোর জবরদস্তি করে বিয়ে করে নিবে, এটা আমার কল্পনার বাহিরে ছিল। রাগ হচ্ছে ভীষণ। আমি মরে গেলেও যার কিছু যায় আসে না, সেই কিনা সামান্য ফটো নিয়ে বাজে কথা বলে এইভাবে বিয়ে করে নিবে। কিছুক্ষণ আগে কাজী আমায় কবুল বলতে বলবে এমন সময় আদিত্য তার সাঙ্গপাঙ্গ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলো। তাকে দেখে রীতিমতো চোখ রসগোল্লা হয়ে গেল আমার। ডার্লিং, এইভাবে বিয়ে করে নিলে কিভাবে হবে? আদিত্যর কথা শুনে আমি জাস্ট হা হয়ে তাকিয়েছিলাম। তোমার সাহস তো কম নয়, আমার মেয়ের বিয়েতে এসে এভাবে কথা বলছো? শ্বশুর মশাই, এত কথা কেন বলছেন বলুন তো? আর আমি আপনার মেয়েকে বিয়ে করব? আমায় রেখে অন্য ছেলের সাথে বিয়ে কি করে দেন আপনি? একদম বাজে কথা বলবে না। আদিত্য আব্বুর কাজ দেখে হেসে বলল, কুল ডাউন শ্বশুর মশাই। আপনার মেয়ে আমায় ভালোবাসে। আমরা একসাথে অনেকটা সময় কাটিয়েছি। এখন ওই সময়গুলোতে আমরা কি কি করেছি এটা আপনাকে হয়তো ভালোভাবে বোঝাতে হবে না। আর এখন আপনি আমায় রেখে অন্য ছেলের সাথে বিয়ে কি করে দেন? এমন সময় আমার উডবি রাসেল এসে বলল, তোর সাহস তো কম নয়, আমার উডবিকে নিয়ে বাজে মন্তব্য করছিস। সাথে সাথে আদিত্যের মাথা গরম হয়ে গেল। আদিত্য রেগে বলল, একদম তুই তোকারি করবে না। এই বলে আদিত্য কতগুলো ফটো বের করে রাসেলের হাতে দিল আর বলল, এইগুলো ভালো মতো দেখো আর বলো আমি মিথ্যা বলছি কিনা। রাসেল ফটোগুলো নিয়ে দেখতে শুরু করলো। আর ফটোগুলো এমন ছিল রাতের বেলা অনেকটা কাছাকাছি এসে দুজন মানুষের ছবি তোলা। একটার ভেতর তো আরো সে আদিত্যের গালে কিস করছে। এইসব ফটো দেখে রাসেল আর আব্বুর মাথা গরম হয়ে আসলো। আব্বু সব ফটোগুলো নিয়ে এসে আমার সামনে দাঁড়ালো, তারপর বলল, এসব কি দেখছি আমি আরশি? তুমি ছি 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 ছি, তোমাকে আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে, শেষে কিনা তুমি এই গুন্ডাটার সাথে। এই বলে যেই না আব্বু আমার গালে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আদিত্য এসে আব্বুর হাত ধরে বলল, এই ভুলটা একদম করবেন না শ্বশুর মশাই। আমি রেগে আদিত্যকে বললাম, আপনি কোন সাহসে আমার বাবার হাত ধরেন? কোনো অধিকার নেই আপনার। সাথে সাথেই আদিত্য হেসে বলল, অধিকার লাগবে, ওয়েট। এই বলে আদিত্য আমার হাত ধরে টানতে টানতে বিয়ের আসরে নিয়ে গেল। তারপর কাজীকে বলল, কাদি সাহেব বিয়ে পড়াতে শুরু করুন। আদিত্যের কথা শুনে আমি হা হয়ে গেলাম। তারপর বললাম, আমি আপনাকে বিয়ে করব না। হুট করে আদিত্য আমার কানের কাছে ঝুঁকে বলল, আমি জানতাম ডার্লিং তুমি এমন কিছুই বলবে। চুপচাপ যা বলছি তাই করো, তা না হলে কি করবেন আপনি? তোমার পুরো পরিবারের লাশ বানিয়ে দিব। তুমি জানো এটা করতে আমার হাত কাঁপবে না। সাথে সাথে কালো অন্ধকারে ঢেকে গেল সব। আমি মিনতির স্বরে বললাম, প্লিজ এমনটা করবেন না। তাহলে যা বলছি তাই করো ডার্লিং। এমনটা কেন করছেন? বিনিময়ে আদিত্য কিছু বলল না। আদিত্যের কথা শুনে চোখ বেয়ে পড়লো পানি। আদিত্যের উপর ঘৃণা বেড়ে গেল আমার। শেষে কিনা কেউ কিছু বলতে পারলো না। সবাই আদিত্যের পাওয়ারকে ভয় পায়, তাই সবাই শুধু চুপচাপ তামাশা দেখছিল। কবুল বলার মাধ্যমে বিয়ে হয়ে গেল। সবাই শুধু অবাক হয়ে আমাদের কাহিনী দেখে মজা নিচ্ছিল। হঠাৎই আদিত্য বলে উঠল, তাহলে বিয়ের কাজ শেষ, এখন তাহলে যাওয়া যাক বউ। হা হয়ে শুধু আদিত্যের কাণ্ড দেখলাম আমি। এমন সময় আব্বু বুকে হাত দিয়ে বসে পড়ল নিচে। সাথে সাথে আমি দৌড়ে গেলাম আব্বুর কাছে। বাবা! অসুস্থ শরীর নিয়ে বাবা চেঁচিয়ে বলে উঠল,
একদম ওই মুখে আমাকে বাবা বলবে না। অপর্ণা, তুমি ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো, আমি ওর মুখ দেখতে চাই না। বাবা, চোখ বেয়ে পড়লো পানি। এদিকে বাবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সাথে সাথে রাসেল দেখতে শুরু করলো আব্বুকে, কারণ ও একজন ডাক্তার। এমন সময় আদিত্য আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো। আদিত্যের কাজে ঘৃণা রাগ দুটোই হচ্ছিল, কিন্তু কিছু করতেও পারছিলাম না। বর্তমানে আদিত্য আমার হাত ধরে গাড়িতে বসিয়ে দিল, তারপর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করলো। চোখ বেয়ে পড়ছে পানি, আর ভাবতে লাগলাম আজ থেকে ঠিক কয়েক মাস আগের কথা। ভার্সিটি শেষে হেঁটে বাড়ি ফিরছি আমি। এমন সময় দেখলাম আমায় দেখে কিছুটা দূরে আদিত্য গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই মুখে হাসি ফুটে উঠল। আদিত্য হলো একজন বড় মাপের মাফিয়া, দেখতে অসম্ভব সুন্দর। উনি মাফিয়া হলেও মনটা খুব ভালো। উনি সেই সব মানুষদের সাথেই খারাপ আচরণ করেন যারা গরিব মানুষদের কাছ থেকে তাদের শেষ সম্বল কেড়ে নিয়ে নিজের নামে করে, কিন্তু কখনো প্রকাশ করে না। আর এসব দেখে আদিত্যের প্রতি ভালো লাগা থেকে ভালোবাসা চলে যাই আমি। বহুবার বলেছি আদিত্যকে ভালোবাসি, কিন্তু আদিত্য পাত্তা দেয়নি। নানাভাবে তাকে প্রপোজ করেছি, কখনো ফুল দিয়ে তো কখনো চিঠি দিয়ে, কিন্তু আদিত্য সেগুলো ঠিকমতো দেখেওনি। দেওয়ার সাথে সাথে ফেলে দিয়েছে। আদিত্যকে প্রথম টিভিতে দেখেই সেই লেভেলের ক্রাশ খাওয়া আমি, তারপর তার কাজ দেখি ফিদা। আদিত্য বলতে পাগল আমি, কিন্তু এই আদিত্য ঠিকমতো আমার দিকে তাকায়ও না পর্যন্ত। তারপরেও বেহায়া মনটা তার দিকেই এগিয়ে যায় বেশি। হুট করেই দৌড়ে আদিত্যের সামনে দাঁড়িয়ে বললাম, জানেমান, তুমি এখানে কি করছো? আমায় দেখে আদিত্য রেগে বলল, আবার তুমি? তোমার সমস্যা কি? কতবার বলেছি এসব ফালতু নাম দিয়ে ডাকবে না আমায়। আর তোমার কি আমায় দেখে ভয় হয় না? এই আদিত্যের নাম শুনে বড় বড় মন্ত্রীরা পর্যন্ত ভয় পায়, আর তুমি? এমন কেন করেন বলুন তো? আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা? হাসলো আদিত্য, তারপর আমার পাশ কাটিয়ে চলে গেল আর বলল, নেক্সট টাইম যেন না দেখি তোমায়, একদম খুন করে দিব। সাথে সাথে ভেংসি কেটে বললাম, একদম খুন করে দিব ভালো না বাসলে। বিনিময়ে আদিত্য কিচ্ছু বলল না, গাড়ি করে চলে গেল। আর আমিও দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলাম, মিস্টার মাফিয়া, কবে যে তুমি আমায় ভালোবাসবা? তবে আমি জানি আজ নয় কাল ভালো তুমি আমাকেই বাসবে। এই ভেবে নাচতে নাচতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমি। রাত 8টা। বিছানায় শুয়ে আদিত্যের ছবির দিকে তাকিয়ে আছি আমি, আর ছবির সাথে কথা বলছি। মাফিয়া জানেমান, কবে যে তুমি বলবে আরুষি আই লাভ ইউ? কাছে গেলে শুধু তোমার সমস্যা কি? আর জানেমান, আমার সমস্যা কি জানো না তুমি? তুমি তোমায় আমি ভালোবাসি কেন বুঝতে পারো না তুমি? যেখানে আমার জন্য অর্ধেক ছেলেরা পাগল, সেখানে এই ছেলেটা আমায় পাত্তা দিচ্ছে না। দাঁড়াও, যেদিন তোমার সাথে বিয়ে হবে সব শোধ নিব আমি। হঠাৎই উঠে বসে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। আকাশটা খুব সুন্দর। এমন সময় বিছানার ওপর ফোনটা বেজে উঠল। ফোনটা তুলে দেখলাম মিষ্টি, মাই বেস্ট। খুশি হয়ে ফোনটা তুলে বললাম, বল। মেলায় যাবি? এখন? আচ্ছা তুই বের হ, আমি তৈরি হয়ে আসছি। আচ্ছা। তারপর তৈরি হয়ে আম্মুকে একটু ম্যানেজ করে বেরিয়ে পড়লাম আমি। মাঝরাতে ব্যস্তহীন রাস্তায় দৌড়াচ্ছি আমি। আমার পেছনে দৌড়াচ্ছে কিছু বাজে ছেলে, আর ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। এখন কে বাঁচাবে আমায়? কিছুক্ষণ আগে মেলা থেকে ঘুরে বাড়ি ফিরছিলাম। মিষ্টি তাদের বাড়ির রাস্তায় চলে আসায় এসে চলে গেল। আমিও আনমনে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় কতগুলো বাজে ছেলেকে পেছনে আসতে দেখে ভয়ে ঘাবড়ে যাই আমি। ধীরে ধীরে স্পিড বাড়িয়ে পরক্ষণেই দৌড়াতে শুরু করলাম আমি, আর ছেলেগুলো দৌড়াচ্ছে আমার পেছন পেছন। এতটা রাত হয়ে যাবে বুঝতেই পারিনি। বর্তমানে দৌড়াচ্ছি আমি, এদিকে গাড়ির উপরে বসে লাগাতার বিড়ি খেয়ে চলেছে আদিত্য। তার পাশে তার বন্ধুরাও আছে। মাঝে মাঝে আদিত্য এমন করে মাঝরাতে ব্যস্তহীন রাস্তায় এসে বসে থাকে। কেন করে সেটা তার বন্ধুরা জানে না। ভয়ে কখনো জিজ্ঞেস করতেও পারে না। হাঁপাতে হাঁপাতে একটু দাঁড়িয়ে পড়লাম আমি। হঠাৎই সামনে আদিত্যকে দেখে নিমেষেই ভয় গায়েব হয়ে গেল আমার। এমন একটা মুহূর্তে আদিত্যের সাথে দেখা হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি। এমন সময় পেছনে এসে দৌড়ালো ছেলেগুলো। সাথে সাথে দৌড়ে গিয়ে আদিত্যের পেছনে গিয়ে দাঁড়ালাম আমি। তারপর হাঁপাতে হাঁপাতে বললাম, জানেমান,
এত রাতে এইভাবে তোমার সাথে দেখা হয়ে যাবে এটা ভাবতেই পারিনি। প্লিজ ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচাও আমায়। এদিকে আদিত্য এত রাতে একটা মেয়েলি কণ্ঠ শুনে অবাক হয়ে আরেকবার সিগারেট টান দিয়ে মুখ থেকে ধোঁয়া উড়িয়ে সামনের দিকে তাকালো। আবারও আরশিকে দেখে কিছু বলল না সে। ওর পেছনে থাকা ছেলেগুলোকে দিকে শুধু একবার তাকালো, তারপর ওর বন্ধুদের একটা ইশারা করতেই ওরা দ্রুত গতিতে আরশির পেছনের ছেলেগুলোর দিকে দৌড়ে দিল। আদিত্যের বন্ধুদের এভাবে দৌড়াতে দেখে বাজে ছেলেগুলো ভয়ে দৌড়ে পালালো। এদিকে আমি এইভাবে ছেলেগুলোকে দৌড়াতে দেখে খুশি হয়ে বললাম, থ্যাংক ইউ জানেমান। আমার কথা শুনে আদিত্য গাড়ি থেকে নেমে এসে বলল, এত রাতে এখানে কি করছো? ও কিছু না, একটু বান্ধবীদের সাথে মেলায় ঘুরতে এসেছিলাম। এমন সময় আদিত্যের বন্ধুরা এসে বলল, ভাই সবগুলো ভয়ে পালিয়ে গেছে। ছেলেটির কথা শুনে আমি খুশি হয়ে বললাম, চলে গেছে, খুব ভালো। তা তোমরা এত রাতে কি করছো এখানে? ওহ কিছু না ভাই, একটু হাঁটতে বেরিয়েছিলাম। ও গাড়ি করে হাঁটতে বেরিয়েছে? সাথে সাথে আদিত্য রেগে গিয়ে বলল, এত বকবক না করে বাড়ি যাও। এত প্রশ্ন কেন তোমার? না মানে এমনি জিজ্ঞেস করছিলাম। তারপর চুপ করে দাঁড়িয়ে পড়লাম আমি। আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য ধমক দিয়ে বলে উঠল, কি হলো? কথা কি কানে যাচ্ছে না? সাথে সাথে আমি ন্যাকা কান্না দিয়ে বললাম, একা যাব না, আমায় বাড়ি পৌঁছে দাও জানেমন। কি মাথা নষ্ট হয়ে গেছে তোমার? আমার মাথা ঠিকই আছে, তোমারটা গেছে। দেখেছো একটু আগে কতগুলো বাজে ছেলে পিছু নিয়েছিল, কোথায় বলবে তোমায় পৌঁছে দেই? আমি তা না। আমার কথা শুনে আদিত্য কিছু একটা ভেবে রাশেদকে বলল, রাশেদ তুই গিয়ে ওকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আয়। ও কেন যাবে? তুমি যাবে জানেমন। আচ্ছা চলো জানেমন, আমরা একসাথে হেঁটে বাড়ি যাই। আমার কথা শুনে আদিত্য চোখ গরম করে তাকালো আমার দিকে, কিন্তু পাত্তা দেয় কে। হুট করে আদিত্যের হাত ধরে হাঁটা শুরু করলাম আমি। সাথে আদিত্যের বন্ধুরাও ছিল, কেউ কিছু বলল না। আদিত্য নীরবতায় চলল। হাঁটতে হাঁটতে আদিত্যের হাত ধরে বলছি, জানেমন আমরা বিয়ের পর এভাবে রোজ রাতে ঘুরতে বের হব, ঠিক আছে? তারপর এত এত পিক তুলবো, তারপর সেগুলোর অ্যালবাম তৈরি করে বাড়ির দেয়ালে সাজিয়ে রাখবো, ঠিক আছে? আমার মতো আমি বকবক করে চলেছি, আর আদিত্য তার মতো চুপ করে হেঁটে চলেছে আর বিড়ি টেনে চলেছে। তারপর আদিত্যের কাছ থেকে বিড়ি হাতে নিয়ে মাটিতে ফেলে দিয়ে বললাম, আমি এত বকবক করছি আর তুমি আছো একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে যাচ্ছ। হুট করেই আদিত্য আমার হাত চেপে ধরে তার কাছে এনে রেগে গিয়ে বলল, তোমার সমস্যা কি বলো তো? সারাদিন শুধু বকবক করো আর তোমায় আমি বিয়ে করব না। একদম উল্টাপাল্টা কথা বলবে না। বিয়ে করলে অন্য কাউকে করব, তারপরও তোমায় করব না। আদিত্যের কথা শুনে আমি রেগে বললাম, কি? আমায় ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করলে তোমার খবর আছে, আর তোমার আমাকে বিয়ে করার দরকার নেই। বিয়ে আমি তোমায় করব। এই বলে হুট করে আদিত্যের পকেট থেকে তার ফোনটা বের করে উড়াধুরা ছবি তোলা শুরু করে দিলাম আমি। কেন করলাম জানা নেই আমার, তবে ভালো লাগছিল। এসব কি করছো তুমি? তুমি যাতে আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে না পারো তার ব্যবস্থা করছি। এই বলে আদিত্যের খুব কাছে ছবি তোলা শুরু করে দিলাম আমি। আমার কাজে আদিত্য বিরক্ত হয়ে তার ফোনটা নেওয়ার জন্য লাফালাফি শুরু করলো, কিন্তু আমি দেব না। এক পর্যায়ে আদিত্যের গালে কিস করে বসলাম, আর তার হাতের মোবাইলের ক্যামেরা অন থাকায় ভুলক্রমে ক্লিক হয়ে যায় আর ফটো উঠে যায়। হুট করে এমন কিছু হবে সেটা হয়তো আদিত্য আমি কেউই বুঝতে পারিনি। আদিত্য তার ফোনটা হাতে নিয়ে চেঁচিয়ে বলল, এসব কি করলে তুমি বেয়াদব মেয়ে? আদিত্যের ধমকে কেঁপে উঠলাম আমি। পরক্ষণেই কিছু না ভেবে দৌড়ে আদিত্যের কাছ থেকে চলে আসলাম আমি। জানি ওখানে থাকা মানেই বিপদ। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। বেশি বার বেড়ে গেছে মেয়েটার। ইচ্ছে করে কি কিছু করেছি কি? আর আদিত্য রাগে গজগজ করতে করতে চলে গেল আর হাজারটা গালি দিতে লাগলো। বাড়ি এসে সোজা দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলাম আমি। পরক্ষণেই মুচকি হেসে আমি ঘুম। এভাবেই কাটছিল আমার দিন। প্রতিদিন বিভিন্নভাবে আদিত্যকে বিরক্ত করি, নানাভাবে জ্বালাতন করি, আর আদিত্য শুধু আমাকে ইগনোর করতো আর অপমান করতো। কখনো না কখনো আদিত্য আমাকে ভালোবাসবেই, আমার প্রতি একটু হলেও ফিলিংস ছিল আদিত্যের। কিন্তু তার এই ধারণা ভুল প্রমাণিত হলো সেদিন। আজকে ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান। এই বছরে যারা নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছে তাদের জন্য, আর আমি সিনিয়র হওয়ার জন্য তার দায়িত্ব আমার উপরেও পড়েছে। আজকে সবাই শাড়ি পরে ভার্সিটি যাবে, আমিও যাব ভাবতেই খুশি খুশি লাগছে খুব। শাড়ি বরাবরই ফেভারিট আমার। একটা কলা পাতা রঙের শাড়ি পরে নিলাম, চুলগুলো খুলে দিলাম, চোখে হালকা কাজল, হালকা মেকআপ দিয়ে আমি তৈরি। এমন সময় রুমে আসলো মিষ্টি, ও শাড়ি পরেছে।
তারপর দুজনেই খুশি হয়ে চলে গেলাম ভার্সিটিতে। দুপুরের দিকে প্রায় সবার স্যার ম্যামদের ভাষণ শেষ করে অনুষ্ঠান প্রায় শেষের দিকে একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে বসেছিলাম আমি। এদিকে আদিত্য আর তার বন্ধু বান্ধব একটা ছেলেকে ধরার জন্য দৌড়াচ্ছিল। ছেলেটির দোষ ছিল ছেলেটি ড্রাগ পাচার করত, আর আদিত্য এটা জানতে পেরে যায় কোনোভাবে। আর ছেলেটিকে ধরার জন্য দৌড়াচ্ছে আদিত্য। আদিত্যের সামনে থাকা ছেলেটি দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে একটি ভার্সিটির ভেতর চলে যায়, আর তার পেছন পেছন আদিত্য ভেতরে ঢুকে যায়। কারতালির মাধ্যমে অনুষ্ঠান শেষ করে সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হব। এমন সময় চারদিকে গুলির শব্দ, সাথে সাথে সবার দৌড়াতে দেখে ঘাবড়ে গেলাম আমি। সবাই দৌড়াচ্ছে কেন? এমন সময় মিষ্টি বলল, আরুষি তাড়াতাড়ি ছুটে। ওর কথার মতো যখনই আরশি ছুটে যায় তখনই একটা ছেলে ওর হাত টান দিয়ে নিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, ওইখানে দাঁড়া আদিত্য, তা না হলে এই মেয়েটার মাথা গুলি মেরে উড়িয়ে দিব আমি। ছেলেটির কথায় আমিও তাকালাম আদিত্যের দিকে। ভয়ে কলিজা কেঁপে উঠল আমার। আবার কোথাও থেকে মন বলে উঠছিল আদিত্য বলবে আমায় ছেড়ে দিতে, কিন্তু ছেলেটির এমন কাজে আদিত্য হাসলো, হেসে বলল, তাই নাকি? তা দে না, ও আমার বউ না অন্য কিছু যে তুই ওকে মেরে ফেললে আমি ভয় পাবো আর তোকে ছেড়ে দিব? এদিকে আদিত্যের এমন কথা শুনে আমি হা হয়ে গেলাম। আমি মরে গেলেও কিছু যায় আসে না আদিত্যের। মুহূর্তের মধ্যে আদিত্যের প্রতি আমার সব ইচ্ছে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সেদিনের আদিত্যের দেওয়া আঘাত আমি মেনে নিতে পারিনি। আমি মরে গেলেও যায় আসে না, সে আর যাই হোক কোনোদিনও আমায় ভালোবাসতে পারবে না। এদিকে আদিত্যের কথার তালে তালে আদিত্যের বন্ধুটা পেছন থেকে ছেলেটি ধরে ফেললো, আর আমায় ছাড়িয়ে ছেলেটি ধরে চলে গেল তারা। ছেলেটি ছেড়ে দিতেই মিষ্টি এসে আমায় ধরলো। মুহূর্তের মধ্যেই সব কালো অন্ধকারে ডুবে গেল। অতিরিক্ত ভয় আঘাত দুটো একসাথে মস্তিষ্কের কোণে এসে ধাক্কা মারলো, আর জ্ঞান হারালাম। সেদিনের পর থেকে আরশি আর আদিত্যকে জ্বালাতন করেনি, আর না কখনো ওর সামনে গেছে। পুরো 1 মাস ঘরবন্দি থেকেছে সে, না কারোর সাথে তেমন কথা বলেছে। শুধু রুমের ভিতর বসে আদিত্যের সব স্মৃতি একে একে দাফন করে দিয়েছে। এর ভিতরে তার বাবাও তাকে বিয়ের জন্য তাড়া দিচ্ছিল, আর সেও রাজি হয়ে যায়। কিন্তু এইভাবে হুট করে আদিত্য এমন কিছু করবে সেটা কল্পনা বাইরে ছিল আরশির। কি হলো? গাড়ি থেকে বের হও, আমরা এসে পড়েছি। হঠাৎ আদিত্যের মুখে এমন কথা শুনে আরশি তার কল্পনা জগৎ থেকে বেরিয়ে আসলো। মিটমিট চোখে বাইরে তাকালো। ইয়া বড় একটা বাড়ি। আরশি বের হলো না গাড়ি থেকে। আরশির কাজ দেখে আদিত্য তুলে তুলে নিল আরশিকে। আদিত্যর এমন কাজে আরশি অবাক হয়ে তাকালো। কষ্ট হচ্ছে তার পুরনো কথাগুলো ভেবে। শুধু মস্তিষ্কের কোণে একটা কথাই বাজলো তার, কেন এমন করলো আদিত্য? আদিত্য আমায় কোলে করে নিয়ে এসে একটা দুলতলে সাদা বিছানায় বসিয়ে দিল। রাগ হচ্ছে ভীষণ। আমি রেগে আদিত্যকে বললাম, এসব কি হচ্ছে? এসব করার মানে কি? জোর জবরদস্তি করে বিয়ে করলেন কেন? আদিত্য শান্তস্বরে বলল, বলবো পরে, তুমি এখন রেস্ট নাও ডার্লিং, বাকি কথা পরে হবে। আগে তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। আপনি কি আমার সাথে মশকরা করছেন নাকি? আমি থাকবো না আপনার সাথে। এই বলে যেই না বিছানা থেকে উঠে যেতে যাব, সাথে আদিত্য আমায় বিছানার সাথে চেপে ধরলো। ধরে বলল, এই ধরনের ভুল একদম করো না ডার্লিং। 1 মাস প্রচুর পুড়িয়েছো আমায়, তার শাস্তি যে তোমায় পেতে হবে। আপনাকে পুড়িয়েছি মানে? আমাদের দেখা হলো কোথায়? এত কথা এখন বলতে পারবো না তোমায়। চুপ করে বসে থাকো এখানে। 1 পা নড়লে একদম পা ভেঙে বসিয়ে রাখবো। আমি আজকে খুব খুশি, তাই একদম রাগাবে না আমায়। এই বলে আমায় ছেড়ে দিয়ে দরজার সামনে থেকে বন্ধ করে চলে যায় আদিত্য। আদিত্যের কাছে চরম বিরক্ত আমি। কি পেয়েছে কি আমায়? যখন যা ইচ্ছা হবে তাই করবে নাকি? বিছানার চাদর চেপে ধরে নিজের রাগকে কন্ট্রোল করছি আমি। কিছুক্ষণ পর আদিত্য হাতে করে কিছু খাবার নিয়ে রুমে আসলো। আদিত্যকে দেখলেই মাথা গরম হয়ে যাচ্ছে আমার। একদম সহ্য হচ্ছে না। এই ছেলেটার জন্য কতটা অবহেলা সহ্য করেছি, কতবার নিজেকে নিজেই আঘাত করেছি। আদিত্যের স্মৃতি ভুলে যাওয়ার কত কিছু করেছি আমি, আর সেই আদিত্য কিনা কোনো কিছু মেনে নিতে পারছি না আমি। আদিত্য খাবারগুলো নিয়ে এসে আমার পাশে এসে বলল, এখনো ফ্রেশ হওনি তুমি? তুমি কি চাও আমি তোমায় ফ্রেশ করিয়ে দেই? একদম বাজে কথা বলবেন না। আমার ভালো লাগেনি তাই ফ্রেশ হইনি। হাসলো আদিত্য। আদিত্যের হাসি একদমই সহ্য হচ্ছে না আমার। আদিত্য তার হাসি থামিয়ে বলল, ঠিক আছে, ফ্রেশ হতে হবে না, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আমি খাবো না। বেশি বাড়াবাড়ি করছো তুমি। বাড়াবাড়ি করছি, বেশ করেছি।
কি পেয়েছেন কি? যা বলবেন তাই হবে নাকি? আপনি চেয়েছেন আপনার জীবন থেকে সরে আসতে, আমিও সরে এসেছি। তাহলে আজ কেন আপনি এমন করলেন? উত্তর দিন আমায়। তোমার সব প্রশ্নের উত্তর দিব আমি, তবে এখন নয়, পরে। কিন্তু আমি যে এখনই শুনবো। এত বকবক করো না, আমার মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হয়ে যাবে মানে? মাথা তো আমার খারাপ হয়ে যাচ্ছে। কেন করছেন? আপনার জন্য আমার পরিবার আমায় ঘৃণা করে এখন। বলতে বলতে কেঁদে উঠলাম আমি। আদিত্য আমার কাজে চেঁচিয়ে বলল, চুপ করো। চুপ করব মানে? আগে প্রশ্নের উত্তর দিন, কেন করছেন এমন? আর কিছু বলার আগেই আদিত্য আমার মুখে খাবার ভরে দিল। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো বোকা বনে গেলাম। এখন কথাও বলতে পারছি না। আদিত্য খাবার দিতে দিতে শান্তস্বরে বলল, বলবো সব, তবে পরে। একটু সময় দাও, সব ঠিক করে দিব আমি। কিন্তু আদিত্যের এই সান্ত্বনা একদম সহ্য হচ্ছে না আমার। জোর জবরদস্তি করে আদিত্য খাবার খাইয়ে দিল আমায়। তারপর বলল, তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আমি ফ্রেশ হব না, এইভাবেই থাকবো। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমায় ফ্রেশ করিয়ে দিব। উল্টো পাল্টা কথা একদম বলবেন না। আপনাকে সহ্য হচ্ছে না আমার। বেরিয়ে যান রুম থেকে। এক পর্যায়ে চেঁচাতে চেঁচাতে কেঁদে উঠলাম। আদিত্য কিছুটা ঘাবড়ে গেল আরো সেই কাছে। শেষমেশ সেও আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। আদিত্য যেতেই আরো সে কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। তার একদমই সহ্য হচ্ছে না আদিত্যকে। ড্রিঙ্ক হাতে সোফায় বসে আছে আদিত্য। এই 1 মাস তার দিনগুলো কিভাবে কেটেছে ভাবতেই অবাক হয় আদিত্য। এই একটা মাসেই আদিত্য বুঝতে পেরেছে আরশের প্রতি তার অনুভূতি, তার ভালোবাসা। কথাই আছে না, কাছ থাকলে কেউ বুঝতে পারে না তার গুরুত্ব কতটা, দূরে গেলেই বোঝা যায় তার শূন্যতা। আদিত্য বুঝেছে আরশির শূন্যতা। এমনটা নয় সে খুব কষ্ট পাচ্ছে আরশির ব্যবহারে, আর সেই অবহেলার যন্ত্রণা পেয়েছে আদিত্য। এই 1 মাসে চোখ বন্ধ করে আদিত্য ভাবতে লাগলো সেই পুরোনো দিনগুলোর কথা। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আরশির সাথে দেখা হয়নি আদিত্যের। প্রথম ভালো লাগলেও পরে ভালো লাগেনি আদিত্যের। ভিতর ভিতর আরশি যেন শূন্যতা অনুভব করছে। আরশি পাগলামি মনে করে হঠাৎই আদিত্য হেসে উঠল। আচমকা আদিত্যের এমন হেসে ওঠায় অবাক হয় তার বন্ধুরা। রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো ভাই? না তেমন কিছু নাই, বাদ দে। ও আচ্ছা ভাই। কিছুক্ষণ পর আদিত্য বলে উঠল রাশেদকে, আচ্ছা, ওই মেয়েটাকে আর দেখছি না কেন? আগে তো রোজ 3-4 বার করে সামনে আসতো। আদিত্যের কথা শুনে রাশেদ অবাক হয়ে বলল, ভাই আপনি কি মেয়েটাকে মিস করছেন? সাথে সাথে আদিত্য চমকে উঠল। তারপর কাঁপা কাঁপা গলায় বলে উঠল, মিস করতে যাব কেন, এমনি বললাম। ও আচ্ছা ভাই, জানি না, গত কয়েকদিন যাবৎ আমারও দেখিনি মেয়েটাকে। ঠিক আছে, বাদ দে। ঠিক আছে ভাই। এই বলে আদিত্য টপিক চেঞ্জ করে দিল। আদিত্য নিজেও অবাক, সে কি সত্যি মেয়েটাকে মিস করেছে নাকি? দূর, যা হয়েছে ভালো হয়েছে। আর মেয়েটার স্টুপিড কাণ্ডগুলো দেখতে হবে না। এইসব ভেবে আদিত্য নিজের কাজে মন দিতে শুরু করে। কিন্তু দিন যত যাচ্ছিল আদিত্যের আরশির প্রতি শূন্যতা বেড়েই যাচ্ছিল। হঠাৎ একটা সময় আদিত্য সত্যি সত্যি মিস করতে শুরু করে আরশিকে। আরশির করা পাগলামিগুলো খুব মনে পড়তে শুরু করে তার। রাতে ঘুমও হয় না ঠিক মতো আদিত্যের। ধীরে ধীরে আদিত্য দিশেহারা হয়ে পড়ে আরশির জন্য। এভাবে কাটছিল দিন। ড্রিঙ্ক হাতে বসেছিল আদিত্য। এমন সময় তার কিছু বন্ধুরা এসে বসে তার পাশে। আদিত্যের কাছে আসতেই আদিত্য নেশাগ্রস্ত অবস্থায় রাশেদকে জিজ্ঞেস করে, মেয়েটার কোনো খবর পেলি? ভাই খবর তো পাইনি, শুধু জেনেছি মেয়েটা নাকি ভার্সিটিতে যাচ্ছে না অনেকদিন যাবৎ। ভার্সিটি? নামটা শুনে আদিত্য সেদিনের কথা মনে পড়ে গেল। এমন সময় রাশেদ বলে উঠল, ভাই আমার যতদূর মনে পড়ে মেয়েটাকে সেদিন লাস্ট ভার্সিটিতে গিয়েছিল। হয়তো সেদিন ভয় পেয়েছিল, ওই যে গুলি ধরেছিল ওর মাথায় আরাপ নামের গুন্ডাটা। আদিত্য কিছুক্ষণ চুপ থেকে বলল, মেয়েটাকে খুঁজে বের কর, যে করি হোক মেয়েটাকে আমার চাই। ঠিক আছে ভাই, চেষ্টা করছি আমরা। এই বলে আদিত্যের লোকেরা চলে যায়। আর আদিত্য ড্রিঙ্ক করতে করতে মেঝেতেই ঘুমিয়ে পড়ে। এদিকে রাশেদ নিজেও বুঝতে পারছে না আদিত্যের কাণ্ড। এতদিন মেয়েটা আসতো বলে বিরক্ত হয়েছে, আজ আসছে না বলে বিরক্ত হচ্ছে। অদ্ভুত। পরের দিন রাশেদের ডাকে ঘুম ভাঙে আদিত্যের ঘুম ভাঙতেই রাশেদ অবাক হয়ে বলল, ভাই আপনি কি সারা রাত মেঝেতে ঘুমিয়েছিলেন নাকি? রাশেদের কথা উত্তর না দিয়ে আদিত্য বলে উঠল, ওসব বাদ দে, আগে বল মেয়েটার কোনো খবর পেয়েছিস? পেয়েছি ভাই। তবে কি তবে? ভাই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, 2 দিন পরেই বিয়ে।
রাশেদের কথা শুনে আদিত্য রেগে গিয়ে রাশেদের গলা চেপে বলল, এসব কি বলছিস? এটা হতে পারে? মুহূর্তের মধ্যে আদিত্যের মাথা খারাপ হয়ে যায়। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হয় তার। পুরো রুমে জিনিসপত্র ভেঙে চুরে তছনছ করে ফেলেছে। কিছুতেই মেনে নিতে পারছে না আরশির বিয়ে। শেষে আদিত্যের মাথায় ওই ছবিগুলোর কথা মনে পড়ে। আর বিয়ের দিন ভাই, ভাবির জন্য জামা কাপড় কিনে আনতে বলেছিলেন না? এই যে এনেছি। কি? ভাই, জামা কাপড় ভাবির জন্য। ও, ওগুলো ওইখানে রেখে যা তোরা। ঠিক আছে ভাই। এই বলে চলে যায় রাশেদ। আবারও ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দেয় আদিত্য। রাত 2:45। আদিত্য ডুলতে ডুলতে আরশির রুমে ঢুকলো। আদিত্য ডুলতে ডুলতে গিয়ে বসে পড়লো আরশির পাশে। আনমনে ঘুমিয়ে আছে আরশি, মায়াবী তার মুখ। আনমনেই আদিত্যর হাত চলে যায় আরশির গালের কাছে। এদিকে আচমকা কারো স্পর্শ গালে পড়তেই হালকা নড়ে উঠলো আরশি। হাসলো আদিত্য, তারপর আনমনে বলে উঠলো, যখন তুমি আমার কাছে ছিলে তখন হয়তো আমি বুঝতে পারিনি তোমার জায়গা কোথায় আমার কাছে, কিন্তু এখন যখন বুঝে গেছি একবার আর ছাড়ছি না তোমায়। সবসময় আগলে রাখবো, তোমার অভিমান ভাঙিয়ে নতুন করে শুরু করবো সবকিছু। এতটুকু বলে আরশির গালে একটা চুমু দেয় আদিত্য। তারপর চুপটি করে আরশির পাশে গিয়ে শুয়ে আরশিকে জড়িয়ে ধরে বলল, অনেকদিন ঘুম হয়নি আমার, আজকে আরামের ঘুম দিব আমি। এতটুকু বলি ঘুমিয়ে পড়ে আদিত্য আরশিকে জড়িয়ে ধরে। আর আরশি, সে হয়তো আদিত্যের বলা কথাগুলো কিছুতেই শুনতে পায়নি। শুনলে হয়তো খুশি হতো, হয়তো না। কেউ শক্ত করে জড়িয়ে ধরে আছে বুঝতেই ঘুম ভাঙলো আমার। পাশে আদিত্যকে দেখে রিয়েকশন দেওয়া উচিত ছিল, ভুলে গেছি। রাগ, অভিমান সব একসাথে মাথার ভেতর ভন ভন করছে। হুট করে আদিত্যকে সরিয়ে উঠে পড়লাম আমি। বিরক্ত লাগছি সবকিছু। আনমনেই বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি। তারপর শাড়ির কুচি ধরে হাঁটতে শুরু করলাম। আদিত্যের রুমটা বিশাল বড়, চারদিকে রয়েছে সব দামিও জিনিসপত্র। হঠাৎ চোখ গেল বিছানা থেকে কিছুটা দূরে থাকা একটা আয়নার দিকে। আনমনে হাঁটতে হাঁটতে সেখানে চলে গেলাম আমি। পুরো শরীর ব্যথা করছে আমার। কালকে সাজে এখনো সজ্জিত আমি। আয়নার দিকে তাকাতেই চমকে উঠলাম আমি। চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে, গায়ের গহনাগুলো সব ওলটপালট হয়ে গেছে, কাজল সব লেপটে গেছে। এক কথায় বলতে গেলে পাগলের মতো দেখাচ্ছে আমায়। সব একে একে খুলতে শুরু করলাম আমি। কানের ভারী দুল, গলায় থাকা ভারী নেকলেস, শাড়ির অবস্থাও যাচ্ছে তাই হয়ে গেছে। কিন্তু কথা হলো, এটা খুললে পরবো কি আমি? আনমনে প্রশ্নটা করে বসলাম নিজেকে। এমন সময় চোখ বন্ধ করেই আদিত্য বলে উঠল, ওই আলমারিতে অনেকগুলো শাড়ি, সালোয়ার, কামিজ সহ আরো অনেক জিনিসপত্র আছে, যেটা ভালো লাগে পরে ফেলতে পারো। আদিত্যের কথা শুনে কিছু বললাম না আমি। এই মুহূর্তে কোনো কিছু বলার মুডে নেই আমি। হাঁটতে হাঁটতে আলমারির সামনে দাঁড়ালাম, কিন্তু আলমারির চাবি? এই চাবি? এবারে আদিত্যের কাজে অবাক আমি। বুঝলো কেমনে? আমার ভাবনার মাঝে আদিত্য চোখ খুলে বলে উঠল, এতে না বোঝার কি আছে? আলমারির কাছে যাচ্ছ, চাবি ছাড়া খুলবে কি করে? আদিত্যের প্রশ্নের উত্তর না দিয়েই হাত থেকে চাবিটা নিয়ে নিলাম আমি। তারপর আলমারি খুলতেই চোখ বড় বড় হয়ে গেল। এত জামা কাপড়! তাদের মাঝখান থেকে একটা রেড কালারের শাড়ি নিয়ে চোখ গেল কেমন। আনমনেই ওটা হাতে নিয়ে চলে গেলাম ওয়াশরুমে। এদিকে আদিত্য হাসলো, তারপর আবার চোখ বুজে নিল সে। হঠাৎই কারো চেঁচানোর শব্দ শুনে লাফিয়ে উঠলো আদিত্য। বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে যাওয়ার আগেই আরশি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, আরশোলা! এদিকে আচমকা এমন হওয়াতে আদিত্য প্রথমে গাবে গেলেও পরক্ষণে হাসলো সে। তারপর আরশি কানে কাছে ঝুঁকে বলল, সকাল সকাল এইভাবে চমকে দিলে আমি তো হার্ট অ্যাটাক করবো ডার্লিং। এতক্ষণ পর কারো মুখে এমন কথা শুনে চমকে উঠলাম আমি। ছোটবেলা থেকে আরশোলা খুব ভয় পাই আমি। কিছুক্ষণ আগে শাওয়ার অন করতেই আচমকা একটা আরশোলা দেখে ভয়ে ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠলাম আমি। এই মুহূর্তে এক বিচ্ছিরি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে আমার। আস্তে আস্তে চোখ খুললাম আমি। আদিত্যকে হাসতে দেখে রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না। আচমকাই আদিত্যকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আবার দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম আমি। ভয় করছে এখন। চোখ খুলতেই আবারও আরশোলাকে দেখে আবারও চেঁচিয়ে উঠলাম আমি। আবার ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। ওয়াশরুমের দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। আজকে গোসল করা হবে না মনে হয় আমার। এদিকে আমার কাণ্ড দেখে আদিত্য হাসতে হাসতে শেষ। কি করব কিছু বুঝতে পারছি না। আমি চেঁচিয়ে বলে উঠলাম, এত হাসার কি আছে? আদিত্য তার হাসি থামিয়ে বলল, হাসবো না? আদিত্যের মতো একজন সাহসী ছেলের বউ হয়ে
তুমি কিনা সামান্য আরশোলা দেখে ভয় পাচ্ছ? ওভাবে তাকানোর মতো কিছু বলিনি। তবে যাই বলো, আরশোলাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ দিবেন মানে? এটাকে তো ধরে এনে পিটানো উচিত, হাসলো আদিত্য। কিছুক্ষণের জন্য হলেও আদিত্যের হাসির দিকে চোখ আটকে গেল আমার। কি সুন্দর হাসি, ছেলেটা এত সুন্দর কেন? হঠাৎই আবার পুরনো কথা ভেবে রাগ উঠলো আমার। একটু গম্ভীর গলায় বললাম, হাসা শেষ হয়ে গেলে এখন বলা হোক আমি গোসল করব কোথায়? আমার কথা শুনে আদিত্য তার হাসি থামিয়ে উঠে দাঁড়িয়ে আমার দিকে এগোতে লাগলো। আচমকা আদিত্যের এমন কাজে ঘাবড়ে গেলাম আমি, তবে প্রকাশ করলাম না। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। পরক্ষণে আবার চোখ নামিয়ে ফেললাম। এদিকে আদিত্য এগোতে এগোতে আমার একদম কাছে চলে এসেছে। শরীরের পশম দাঁড়িয়ে উঠলো আমার, শ্বাস বেরিয়ে আসার উপক্রম। আদিত্য ওয়াশরুমে দাঁড়িয়ে দরজার দিকে হাত লাগিয়ে দাঁড়ালো। তার এমন কাজে প্রায় ঘাবড়ে গেছি আমি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। আচমকা আদিত্য ঝুঁকে পড়লো আমার দিকে, সাথে সাথে খিচে চোখ বন্ধ করে নিলাম আমি। এইভাবে ভেজা অবস্থায় সামনে আসলে নিজেকে কন্ট্রোল করা যে দায় হয়ে দাঁড়াবে সুন্দরী। আদিত্যের মুখে এমন একটা কথা শুনে পুরাই শক খেলাম আমি। এতক্ষণ পরে মনে পড়েছে যে আমি ভিজে গিয়েছিলাম। ছি ছি ছি, কি বিচ্ছিরি একটা অবস্থা। আমি রাগী লুক নিয়ে আদিত্যের দিকে তাকালাম। ইচ্ছে করছে শালার মাথাটা বাড়ি মেরে ভেঙে দেই। হুট করে আদিত্য ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢুকে পড়লো। আশপাশে তাকিয়ে কোথাও আরশোলা না দেখে বলে উঠলো সে, চলে গেছে, এখন গোসল করে নাও। আদিত্যের কথা শুনে আদিত্যের পেছন থেকে টিপ টিপ চোখে তাকালাম আমি আশেপাশে। সত্যিই নেই। কি বাজে আরশোলা মাইরি, উফ বাঁচা গেল। তারপর আর কি, আদিত্য চলে গেল। আমিও ওয়াশরুমের দরজা বন্ধ করে দিলাম। এদিকে আদিত্য হাসতে হাসতে শেষ। আসলেই পাগলি একটা। বিকেলে আনমনে বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছি আমি। কষ্ট হচ্ছে খুব। পরিবারের সবাই আমাকে ঘৃণা করছে। কোথাও না কোথাও এসবের জন্য আমিই দায়ী। কিন্তু এখনো বুঝলাম আদিত্য এমন কিছু কেন করলো। এই প্রশ্নটা মাথা খারাপ করে দিচ্ছে আমার। এমন সময় আকাশে কালো মেঘ এসে ঢেকে দিল পুরো শহরটা। আকাশের গর্জন করছে, হয়তো তুমুল বেগে বৃষ্টি হবে। হঠাৎই মনে পড়ে গেল এই বৃষ্টির দিনে ছোট ভাইয়ের সাথে করা দুষ্টু মিষ্টি মজাগুলো। ছাদে উঠে লাফালাফি দিনগুলো সত্যিই খুব সুন্দর ছিল ভেবে দীর্ঘশ্বাস ফেললাম আমি। কিছুক্ষণের মধ্যেই মেঘের কোল থেকে বৃষ্টি পড়তে শুরু করলো। গাছের পাতা সহ আশেপাশের জায়গা থেকে টপ টপ করে বৃষ্টির শব্দ এসে কানে বাজতে লাগলো। আনমনেই বেলকনির রেলিং এর ভেতরে হাত চলে গেল আমার। বৃষ্টি বরাবরই পছন্দের আমার। আজকেও ভালো লাগছে। বেলকনিতে বৃষ্টির পানি ছিটকে আসছে ভেতরে। বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমি। হুট করেই ঠোঁটের কোণে এক চিত্তে হাসি ফুটে উঠল। আনমনেই দাঁড়িয়ে আছি আমি, আর বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে আমার পুরো শরীর। চোখ বন্ধ করে বৃষ্টির পানির গায়ে মাখাচ্ছি আমি। এদিকে আদিত্য রুমে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকারে ঢেকে গেছে, তবে বাহিরের মৃদু আলোতে সবটা দেখা যাচ্ছে। আশেপাশে তাকিয়ে কোথাও আরুষির দেখা দেখলো না আদিত্য। হঠাৎই তার চোখ গেল ব্যালকনির দিকে। মৃদু আলোতে আদিত্য হেঁটে চললো আরুষির কাছে। পুরনো কথাগুলো সব ভেসে আসলো সামনে। পরিবারের কথা ভেবে কষ্ট হচ্ছে আবার। আদিত্যের অবহেলাগুলো সব একে একে বেরিয়ে আসছে। চোখ বেয়ে পড়ছে পানি। কেন এমন হলো? আমি তো ভুল কিছু করিনি। আনমনেই ভালোবেসেছিলাম আদিত্যকে। আর ভালোবাসার মানুষকে এত কষ্ট দেয় জানা ছিল না আগে। ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি আমি। বৃষ্টির পানি আর চোখের পানি মিশে এক হয়ে যাচ্ছে। হুট করেই কেউ পেছন থেকে হাত দিল কাঁধে। হঠাৎ কি হলো জানা নেই। হুট করে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি। তারপর কেঁদে কেঁদে বলে উঠলাম, কেন এমন করলে তুমি? আমি তো শুধু ভালোবেসেছিলাম তোমায়। হাজার হাজার স্বপ্ন বুনেছিলাম তোমায় নিয়ে। তোমায় তো শুধু ভালোবেসেছিলাম। আর ভালোবাসলে বুঝি এত কষ্ট পেতে হয়? কেন এমন করলে আদিত্য? দুঃখে কথাগুলো বলে কেঁদে উঠলাম আমি আদিত্যকে জড়িয়ে ধরে। এদিকে আরশির প্রশ্নের উত্তর কি দিবে জানা নেই আদিত্যের। এতক্ষণ চুপটি করে শুধু আরশির কথাগুলো শুনছিল আদিত্য। সে জানে সে ভুল করেছে, বড় ভুল করে বসে আছে। তার নিজেকে বুঝতে অনেকটা দেরি হয়ে গেছে। আর তার এই ভুলের জন্য সে নিজেও কষ্ট পাচ্ছে আর আরশিকেও কষ্ট দিচ্ছে। কিছু না বলেই আদিত্য আরশিকে শক্ত করে জড়িয়ে ধরলো। দুজনেই বৃষ্টি পানিতে ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে তাদের কোনো হুঁশ নেই। আনমনেই দুজন দুজনকে জড়িয়ে দাঁড়িয়ে আছে।
দুজনের মনেই কষ্ট আছে। কারোটা প্রকাশ পাচ্ছে আর কারোটা বুকের গহীন অতলে ডুবে আছে। হয়তো কোনো একদিন প্রকাশ পাবে, হয়তো না। রাত 11টা, কাঁথা মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে আরশি। আর তার পাশে তার হাত শক্ত করে ধরে আছে আদিত্য। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে তার, কিন্তু সে কি করত? যদি সত্যি সত্যি আরশি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত, তাহলে সে কি করে বাঁচত? ছোটবেলা থেকেই সে একা থাকে, হঠাৎ যখন কাউকে নিয়ে বাঁচতে যাচ্ছে তখনই সে দূরে সরে যাচ্ছে কেন? উত্তরটা মেলে না আদিত্যের। সূর্যের ফুরফুরে আলোতে ভরে গেছে চারপাশ। সূর্যের হালকা তাপ মিশানো রোদ্দুর এসে পড়েছে আদিত্যের মুখে। বিছানায় মাথা দিয়ে আরশির হাত জড়িয়ে ধরেই কাল রাতে বসে বসে ঘুমিয়ে পড়ছিল সে। ধীরে ধীরে চোখ খুলল আদিত্য। এখনো ঘুমের রেশ কাটেনি তার। চোখ খুলে আরশির ঘুমন্ত ফেসের দিকে তার চোখ আটকে গেল। আনমনেই আদিত্যের হাত চলল আরশির গালের কাছে। গালে হাত রাখতেই চমকে যায় আদিত্য, কারণ আরশির গাল প্রচন্ড বেগে গরম। অসময়ে বৃষ্টিতে ভিজলে যা হয় আর কি। আদিত্য নিজের হাত সরিয়ে আরশির কপালে হাত দিল, তারপর নিজের কপালেও হাত দিয়ে তাপমাত্রা দেখতে লাগলো। আদিত্য বুঝলো কালকে বৃষ্টিতে ভিজেই আরশির জ্বর এসেছে। আদিত্য বিছানা থেকে উঠে একটা বাটিতে করে পানি নিল, তারপর শুকনো কাপড় ভিজিয়ে আরশির কপালে জলপট্টি দিতে লাগলো। তারপর নিজের ফোনটা বের করে ডাক্তারকে কল করলো। কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসলো। আরশিকে দেখে কিছু ওষুধের নাম লিখে দিল, আর কয়েক ঘন্টা পর মাথায় জলপট্টি দিতে বলল। আদিত্য তার লোকেদের বলে ওষুধ আনিয়ে নিল। টিপ টিপ চোখ মেলে তাকালাম আমি। অসম্ভব ক্লান্ত লাগছে, চোখ দিয়ে মনে হচ্ছে পানি পড়ছে আপনা আপনি। চোখ দুটো জ্বলছে ভীষণ। আমি বুঝে গেছি কালকের বৃষ্টিতে ভেজার পরিণতি হয়েছে এমন। হঠাৎই মনে হলো কপালে ঠান্ডা ঠান্ডা রেশ বয়ে যাচ্ছে। হুট করেই উঠে বসলাম আমি। কপাল থেকে সরিয়ে কিছুক্ষণ নিশ্চুপ ভাবে বসে রইলাম। এমন সময় দরজা খুলে হাতে স্যুপ নিয়ে রুমে ঢুকলো আদিত্য। আমায় এইভাবে বসে থাকতে দেখে দ্রুত গতিতে এসে স্যুপের বাটি পাশের টেবিলে রাখতে রাখতে বলল, বসছো কেন? শুয়ে থাকো। নিশ্চুপ ভঙ্গিতে আদিত্যের মুখের দিকে তাকালাম আমি। আদিত্য আমার চাহনি দেখে বলে উঠল, আমি জানি তুমি খুব ক্লান্ত, তাই চুপটি করে শুয়ে থাকো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আচ্ছা ওয়েট। এই বলে আদিত্য আমায় ধরে পেছনে একটা বালিশ দিয়ে শুইয়ে দিল। আদিত্যের কাছে অবাক আমি, কি করতে চাইছেন উনি? হুট করে আদিত্য স্যুপের বাটি হাতে নিয়ে বলল, হা করো। অবাক চোখে তাকালাম আমি আদিত্যের দিকে। আমার চাহনি দেখে আদিত্য বলে উঠল, কি হলো? হা করতে বলেছি, আমার মুখের দিকে তাকিয়ে থাকতে বলিনি। ছলো ছলো চোখে তাকালাম আমি আদিত্যের দিকে। হুট করে আদিত্য মুখের ভেতর স্যুপ দিয়ে দিল। আমি অবাক হয়ে আনমনে খেতে শুরু করলাম। কিছুক্ষণ যেতেই মুখ ঘুরিয়ে নিলাম আমি। আদিত্য আমার কাজ দেখে রেগে বলে উঠল, সবটা খেতে হবে? আরে খেতে ইচ্ছে করছে না। সেটা বললে তো শুনছি না। এক প্রকার জোর করে আদিত্য পুরো স্যুপ খাইয়ে দিল আমায়। তারপর রুমাল দিয়ে মুখ মুছিয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে আমায় শুইয়ে দিয়ে চলে গেল আদিত্য। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম আদিত্যের দিকে। এত বদলে গেল কি করে? রাগ অভিমান দুটোই হচ্ছে এই মুহূর্তে। যদি বদলানোরই ছিল, আগে কেন বদলালে না তুমি? সারাদিনটাই আদিত্যের সেবায় কেটে গেল। অদ্ভুত লাগলো সবকিছু। আদিত্য বদলে গেছে, তাহলে কি ও আমায় ভালোবাসে, নাকি অন্য কিছু? মস্তিষ্কের কোণে প্রশ্ন এসে নাড়া দিল। উত্তর তো শুধু আদিত্যই দিতে পারবে। রাত 2টা, ক্লান্ত শরীর নিয়ে বিছানা থেকে উঠে বসলাম আমি। আদিত্য পাশেই বসে ঘুমিয়ে আছে। অদ্ভুত এক মায়া আছে আদিত্যের মুখে। সারাদিন ঘুমিয়ে থাকলে কি আর রাতে ঘুম আসে নাকি? তার উপর জ্বর, কোনো কিছু ভালো লাগছে না। হঠাৎই মায়ের কথা মনে পড়ে গেল আমার। আগে জ্বর আসলে মাকে সারা রাত জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতাম। বড্ড মন খারাপ হচ্ছে এখন। আস্তে আস্তে বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি। চারিদিকে আধো অন্ধকারে ঢেকে গেছে। জানলা ভেদ করে রাতের মৃদু আলো আসছে রুমে। ক্লান্ত মাখা শরীর নিয়ে আস্তে আস্তে হেঁটে জানলার পাশে দাঁড়ালাম আমি। আকাশটা পুরো পরিষ্কার, কোথাও কোনো তারার রেখা নেই। আনমনে আকাশের দিকে তাকিয়ে আছি আমি। এদিকে আদিত্যের আচমকাই ঘুম ভেঙে যায়। আবছা চোখে পাশে আরশিকে না দেখে গাবড়ে আটকে উঠল সে। লাফ মেরে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। চারপাশে চোখ বুলিয়ে জানালার পাশে আরশিকে দেখতে পেয়ে স্বস্তি নিঃশ্বাস ফেললো সে।
যেন তার আপন মনে প্রাণ ফিরে পেয়েছে। এই জন্যই বলা হয়েছে, কারো মায়ায় জড়িও না প্রিয়। প্রিয় মানুষটা একটু চোখের আড়াল হলেই দম বন্ধ হয়ে যাওয়ার পরিণতি চলে যায়। বরাবরই আদিত্যর ভালোবাসা কি জানা ছিল না তার, তাই হয়তো এখন একটু বেশি ভয় হয় তার। হুট করেই আদিত্য দৌড়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল আরশিকে। আচমকা কেউ জড়িয়ে ধরাতে ঘাবড়ে গেলাম আমি, শরীর কাঁপছে আমার। তুমি এখানে দাঁড়িয়ে আছো, জানো তোমায় না দেখতে পেয়ে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আদিত্যের মুখের কথা শুনে কি উত্তর দিব আমি ভুলে গেছি। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু সরে সেটা যাচ্ছে না। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই হয়তো আমি মাথা ঘুরে পড়ে যাব। আনমনেই আদিত্যকে বলে উঠলাম আমি, আমায় বিছানায় নিয়ে চলুন। আদিত্য আমার কথা শুনেই কোলে তুলে নিল, তারপর বিছানায় নিয়ে এসে বসিয়ে দিয়ে বলল, না ঘুমিয়ে ওখানে কি করছিলে তুমি? ভালো লাগছে না আমার, ঘুমাবো আমি। বিনিময় আদিত্য কিছু বলল না। আরশিকে চুপটি করে বিছানায় শুয়ে দিল সে। কষ্ট তারও হচ্ছে, আরশি বলা কথাগুলো তার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তারপরও কিছু বলতে পারছে না, কারণ এটা তার প্রাপ্য। কিছুক্ষণের মধ্যেই আরশি ঘুমিয়ে পড়লো। আদিত্য আরশি মাথায় হাত বুলাতে বুলাতে সেও ঘুমিয়ে পড়লো। মাঝখানে কেটে গেল অনেকগুলো দিন। এই কয়েকদিন আদিত্য অনেক যত্ন নিয়েছে আরশির। সারাদিন রাত আরশি সুস্থতার জন্য সব করে গেছে সে। এখন আরশি পুরোপুরি সুস্থ। আদিত্য ভেবেছে আজকে আরশিকে তার মনের কথা বলে দিবে। তার বিশ্বাস আরশি তাকে ক্ষমা করে দিবে, সব আবার আগের মতো করে ফেলবে। একগুচ্ছ গোলাপ কিনে গাড়ি ড্রাইভ করছে সে। মনটা ফুরফুরে লাগছে তার। অনেকদিনের ইচ্ছে আজ পূরণ করে ফেলবে সে। বিছানায় বসে আছি আমি, হাতে ফোন। উদ্দেশ্য হলো বাড়িতে একটা ফোন করা। কতদিন হয়ে গেছে বাড়ির কারোর সাথে না কথা হয়েছে না দেখা হয়েছে। খুশি মনে ফোনটা তুলে বাড়িতে একটা ফোন করলাম আমি। প্রথম কলে কেউ ফোন তুলল না। আবারও ফোন করলাম আমি। ওপাশ থেকে এসে ছোট ভাই রুহান ফোন ধরলো, ধরে বলল, হ্যালো। আমি খুশি হয়ে বললাম, ভাই আমার, কেমন আছিস তুই? তুমি কেন ফোন দিছো আপু? রুহানের কথা বুকের ভেতর ঠক করে উঠলো আমার। আমি শান্ত মনে বলে উঠলাম, ভাই এমন ভাবে কেন কথা বলছিস? আম্মুকে ফোন দে। তোমার জন্য আব্বু আম্মুকে অনেক মেরেছে, তুমি এমন কেন করলে? রুহানের কথা শুনে কষ্ট হচ্ছে এখন। আমি কাঁদতে কাঁদতে বলে উঠলাম, বিশ্বাস করো ভাই, আমি কিচ্ছু করিনি। এমন সময় রুহানের কাছ থেকে ফোন নিয়ে আব্বু ধমকের স্বরে বলে উঠল, কোন সাহসে তুমি আমাদের ফোন দিয়েছো? তোমাকে বলে দিয়েছি না আমাদের কাছে তুমি মৃত? আর কিছু বলা বা শোনার আগেই আব্বু ফোনটা কেটে দিল। ওপাশ থেকে আরশি বেশ কয়েকবার হেলো করলেও কেউ শুনল না তার আর্তনাদ। আরশি কাঁদতে কাঁদতে বলে উঠল, কি করে বোঝাই তোমাদের, আমি কিচ্ছু করিনি। চেঁচিয়ে কাঁদতে লাগলো আরশি। বিছানা চাদর উলট পালট করে ফেলছে সে। যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে তার। ছোট ভাইও তার সাথে খারাপ ব্যবহার করেছে, যেটা মোটেও মেনে নিতে পারছে না আরশি। এদিকে কিছুক্ষণ পর আদিত্য রুমে ঢুকে রুমের অবস্থা দেখে চমকে উঠল সে। আরশির সামনে গিয়ে বলল, ভালোবাসি তোমায় আমি। আদিত্যের কথা শুনে রেগে যায় আরশি। আদিত্যের কলার চেপে ধরে চেঁচিয়ে বলে উঠল সে, এমন কেন করছেন আপনি? আপনার জন্য আজ আমার এই অবস্থা। কে বলেছিল এভাবে বিয়ে করতে? শুধুমাত্র আপনার জন্য আজ আমার পুরো পরিবার ঘৃণা করছে। কেউ আমার সাথে কথা পর্যন্ত বলতে চাইছে না। কি ভুল ছিল আমার? আপনি চেয়েছিলেন আমি আপনার লাইফ থেকে সরে যাই, সরে এসেছি, তাহলে কেন এমন করলেন? বলতে বলতে ডুকরে কেঁদে দেয় আরুষি। আদিত্য হুট করেই বলে ওঠে, ভালোবাসি তোমায় আমি। আদিত্যের কথা শুনে হাসলো আরশি, তারপর বলে উঠল, ভালোবাসেন? হাসালেন তো মিস্টার আদ্রিয়ান আহমেদ আদিত্য। আপনার মুখে ভালোবাসার কথা মানায় না। যে আমার মৃত্যুর কথা শুনে ভয় পায় না, সে আর যাই হোক আমায় ভালোবাসতে পারে না। কেন বুঝতে পারছো না আমি সত্যি কথা বলছি? আপনাকে আমার কিচ্ছু বোঝাতে হবে না। বেরিয়ে যান রুম থেকে। আমার আপনাকে সহ্য হচ্ছে না, বেরিয়ে যান বলছি। আমার কথাটা তো শোনো। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, বেরিয়ে যান। আদিত্য আর কিছু বলতে পারলো না, রুম থেকে বেরিয়ে যায় সে। আর আরশি চেঁচিয়ে কেঁদে উঠল। ভুল করেছে সে, আদিত্যর মতো একটা মানুষকে ভালোবেসে। আরশি বলা কথাগুলো এসে ছুরির মতো আঘাত করেছে আদিত্যর বুকে। না সে কিছু বলতে পারছে, না সহ্য করতে পারছে। আদিত্য একটা রুমে এসে সজোরে গোলাপ ফুল ছিটকে ফেলে দিল। অনেকগুলো ড্রিঙ্কেল বোতল নিয়ে বসে পড়লো নিচে। তারপর একটা ছবির দিকে তাকিয়ে বলে উঠলো সে, কেন সবসময় আমার সাথে এমনটা হয় মা? যখনই ভাবি নিজেকে গুছিয়ে নিব,
তখনই কেন সবকিছু এলোমেলো হয়ে যায় কেন? কথাগুলো বলতে বলতে ড্রিঙ্ক করছে আদিত্য। তার যে খুব কষ্ট হচ্ছে, বুকের ভিতর ছাকার হয়ে যাচ্ছে। অন্ধকার রুমে লাগাতার ড্রিঙ্কস করে যাচ্ছে আদিত্য। চোখ পুরো লাল বর্ণ ধারণ করেছে, তার নেশা হয়ে গেছে প্রচুর। তারপরও আদিত্য ড্রিঙ্কস করা থামাচ্ছে না, কারণ তার কষ্ট কমছে না। একের পর এক মদের বোতল খালি করছে সে। এক পর্যায়ে নিচে শুয়ে পড়ে আদিত্য। বিছানায় অগোছালো অবস্থায় শুয়ে আছি আমি। কোনোভাবেই ঘুম আসছে না, কষ্ট হচ্ছে খুব। একদিকে আদিত্য, অন্যদিকে পরিবার, দুই দিকেই কষ্ট দিচ্ছে আমায়। আচ্ছা, আদিত্য তো বলছে আমায় ভালোবাসে, তাহলে আমি কেন এখন মেনে নিতে পারছি না তাকে? ভালো লাগছে না কিছু। পুরো পরিবার কষ্ট পাচ্ছে শুধুমাত্র আদিত্যের জন্য। এটাই হয়তো ওকে মেনে না নেওয়ার প্রথম কারণ আমার। হুট করেই বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি। ঘড়ির দিকে তাকাতেই 2:02। রাত তো অনেক হয়েছে, তাহলে ঘুম কেন আসছে না আমার? হঠাৎই কি মনে করে বিছানা থেকে উঠে দরজার কাছে চলে গেলাম আমি। আস্তে আস্তে দরজা খুলে ফেললাম আমি। অবাক, দরজা খোলা ছিল নাকি? হুট করে এই রুম থেকে বাইরে বেরিয়ে আসলাম আমি। পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে, কিন্তু হালকা মৃদু আলোতে সবই দেখা যাচ্ছে। চারপাশে ঘুরে ঘুরে তাকালাম, কিছু একটা খটকা লাগছে। বাড়িতে কেউ নেই নাকি? হঠাৎ করে আদিত্যের কথা মাথায় আসলো আমার। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলাম আমি। আচমকে একটা রুম থেকে কিছু একটা পড়ার শব্দ পেতেই পুরো কেঁপে উঠলাম আমি। মনে হলো কাঁচ ভাঙলো। কাপা কাপা শরীর আর একরাশ ভয় নিয়ে একটা রুমের দিকে পা বাড়ালাম আমি। কেন জানি না কি হলো, একমাত্র না দেখতে পারলে কিন্তু শান্তি পাবো না আমি। হাতের মোবাইলটা লাইট অন করে সেদিকে পা বাড়ালাম আমি। এতক্ষণ মনেই ছিল না আমার হাতে ফোন আছে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি রুমটার দরজার সামনে, কারণ সামনে আদিত্যের হাত বেয়ে টপ টপ করে রক্ত পড়ছে। আদিত্যের এমন কাজ দেখে বুকের ভেতর ধক করে উঠলো আমার। কোনো কিছু না ভেবেই দৌড়ে চলে গেলাম আমি আদিত্যের সামনে। তারপর আদিত্যকে ধরে বলে উঠলাম আমি, আদিত্য, এগুলো কি করেছেন আপনি? বিনিময়ে আদিত্য কিচ্ছু বলল না। ও হয়তো শুনতেই পায়নি আমার কথা। আদিত্যের জবাব না পেয়ে আবারও ডাকলাম আমি। এবারও উত্তর দিল না আদিত্য। মনে মনে প্রচন্ড রাগ হচ্ছে আমার। হুট করে আদিত্যের শার্টের কলার চেপে ধরে বলে উঠলাম আমি, আদিত্য, এগুলো কি করছেন আপনি? হাত বেয়ে রক্ত পড়ছে তো। মিনমিনিয়ে চোখে তাকালো আদিত্য আমার দিকে, কিন্তু কিছু বলল না আদিত্য। শুধু তাকিয়ে রইলাম। কি হলো, কথা বলছেন না কেন? এসব কি করছেন আপনি? হুট করে আদিত্য আমার হাত ধরে দিল টান। আচমকে এমনটা হওয়াতে আমি ঘাবড়ে গিয়ে পড়লাম আদিত্যের বুকে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। এসব কি করছেন আপনি? ছাড়ুন আমায়। তুমি খুব খারাপ। আদিত্যের মুখে এমন কথা শুনে লাফালাফি বন্ধ করে দিলাম আমি। হুট করে বলে উঠলাম আমি, ছি। তুমি খুব খারাপ জানো, খালি আমায় কষ্ট দাও। আর আপনি যে আমায় কষ্ট দিচ্ছেন, এখনো কষ্ট দিয়ে যাচ্ছেন তার বেলায়। মানুষ মাত্রই তো ভুল হয়। আমিও ভুল করেছি, তোমায় বুঝতে ভুল করেছি, নিজেকে বুঝতে ভুল করেছি আমি জানি ওইভাবে বিয়ে করা উচিত হয়নি তোমায়, কিন্তু কি করতাম আমি? ওইভাবে বিয়ে না করলে সারা জীবনের জন্যই যে তোমায় হারিয়ে ফেলতাম আমি। আর তোমায় ছাড়া থাকা যে খুব কষ্টের, আমি আর নিতে পারছি না। বিশ্বাস করো, সেই ছোটবেলা থেকে কষ্ট নিতে নিতে বড় হয়েছি আমি। সেই ছোটবেলায় বাবা মা মারা যায় আমার, সেই থেকে কষ্ট করতে করতে আজ আমি এমন হয়ে গেছি। এতটা কঠোর এ হাত দিয়ে কম মানুষকে মারিনি আমি। তুমি যখন সাথে ছিলে তখন তো বুঝতে পারিনি কখন তোমার ওইসব পাগলিগুলোকে ভালোবেসে ফেলেছি আমি। যখন বুঝতে পারলাম তখন যে খুব দেরি হয়ে গেছে। তাই তো এইভাবে প্লিজ আর কষ্ট দিও না আমায়। আমার যে তোমার অবহেলাগুলো আর নিতে পারছি না। আমার ভিতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। একসাথে কথাগুলো বলে কেঁদে উঠলো আদিত্য। এদিকে আমি আদিত্যের মুখে এসব কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমারও তো কষ্ট হচ্ছে। হুট করে আদিত্য শক্ত করে জড়িয়ে ধরলো আমাকে। তারপর বলে উঠলো, প্লিজ আমায় ছেড়ে যেও না। সবাই চলে গেছে আমায় একা করে দিয়ে, আমার মা, আমার বাবা, সবাই। প্লিজ তুমি যেও না। তুমি চলে গেলে আমি তো সত্যি সত্যি মরে যাব। আদিত্যের কথা শুনে কলিজা কেঁপে উঠলো আমার, কিন্তু কিছু বলতে পারলাম না আমি। এতটা কষ্ট পাচ্ছে আদিত্য আমার জন্য। কিছুক্ষণ পর হঠাৎই মনে পড়ে গেল আমার আদিত্যের হাত দিয়ে রক্ত পড়ছে। এখন কি করব? আদিত্য যেভাবে ধরে আছে, আমার পক্ষে কি ওকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব? আবারও ডাকলাম আদিত্যকে, প্লিজ সবার আগে এখান থেকে চলুন, আপনার হাত বেয়ে রক্ত পড়ছে তো। বিনিময়ে আদিত্য কোনো জবাব দিল না।
শেষমেশ কোনো উপায় না পেয়ে আদিত্য ধরে উঠে দাঁড়ালাম আমি। তারপর আদিত্যের হাত আমার কাঁধে দিয়ে হাঁটা শুরু করলাম। ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম আমি। এক হাতে মোবাইল, প্রচুর কষ্ট হচ্ছে। হঠাৎই সামনের সোফার সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম সোফার উপর আমরা। আমি নিচে আর আদিত্য উপরে। হায় রে, এখন কি হবে? এত বড় ছেলেকে আমার মতো এত পুচকি একটা মেয়ে কখনো নিয়ে আসতে পারে নাকি? তারপর যে হারে ড্রিঙ্কস করেছে সমস্ত ভার তো আমার উপরেই দিয়ে দিয়েছে মনে হয়। আস্তে আস্তে আদিত্যকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলাম আমি। আমার পক্ষে একে উপরে নিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব নয়। আদিত্যকে সোফায় রেখে আগে রুমটায় আলো জ্বালাতে হবে। ওর জন্য সবার আগে লাইট অন কর আরুষি। ভাবতে ভাবতে পুরো রুমে তাকিয়ে সুইচ খুঁজতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে পেয়েও গেলাম। সুইচ টিপ দিতেই পুরো রুম আলোকিত হয়ে গেল। তারপর দৌড়ে উপরে চলে গেলাম। ড্রয়ার থেকে স্যাভলন আর ব্যান্ডেজ নিয়ে আসলাম। আদিত্যের সামনে গিয়ে আদিত্যের হাত পরিষ্কার করে দিতে লাগলাম আমি। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আদিত্যের। মাথাটা অসম্ভব বার হয়ে আছে তার। ধীরে ধীরে উঠে বসতে নিলে সে আচমকা হাত আটকে যায় তার। আর মনে ঘুরে তাকিয়ে আরশিকে দেখে অবাক হয় সে। পরক্ষণেই আরশির মায়াবী মুখ দেখে ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে তার। আদিত্যের হাত ধরেই বসে ঘুমিয়ে পড়ে সে। আর মনেই আদিত্যের হাত চলে যায় আরশির কপালে থাকা চুলের দিকে। হাত দিয়ে সরিয়ে কানের পাশে গুজিয়ে রাখলো আদিত্য। আদিত্যের হাতের স্পর্শে হালকা নড়ে উঠলো আরশি। আরশিকে নড়তে দেখে আদিত্য চোখ বন্ধ করে আবারও শুয়ে পড়লো। হুট করেই ঘুম ভেঙে গেল আমার। চোখ মেলিয়ে দেখলাম এখনো আদিত্য ঘুমাচ্ছে। আনমনে উঠে দাঁড়ালাম আমি। আদিত্যের কপালে হাত দিতেই আদিত্য চোখ মেলে তাকালো। আচমকা এমনটা হওয়াতে কিছুটা ঘাবড়ে গেলাম আমি। কোনো কিছু না বলে সরে আসতে নিলাম আমি। সাথে সাথে আদিত্য উঠে বসে বলল, আমাকে ভালোবাসো? সকাল সকাল আদিত্যের মুখে এমন কথা শুনে অবাক হলাম আমি। আপনাকে ভালোবেসে আমার কি লাভ? বলে হনহন করে চলে গেলাম আমি। আমি জানি তুমি আমায় এখনো ভালোবাসো। এখন একটু অভিমান করে আছো, ঠিক আছে। আজ থেকে তোমার অভিমান ভাঙানোর দায়িত্ব নিলাম আমি। রাতে বিছানায় বসে আছি আমি। এমন সময় হুট করে আদিত্য রুমে এসে কোলে তুলে নিল আমায়। আদিত্যের এমন কাজে অবাক হলাম আমি। ঘাবড়ে গিয়ে আদিত্যের শার্টে খামচে ধরে বললাম, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? বিনিময়ে আদিত্য কিচ্ছু বলল না। কোলে করেই হাঁটা শুরু করলো সে। আর আমি অবাক চোখে তাকিয়ে রইলাম তার দিকে। আদিত্য কোলে করে এনে গাড়িতে বসিয়ে দিল আমায়। তারপর নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর আদিত্য গাড়ি থামিয়ে দিল। তারপর আমার হাত ধরে বলল, চলো। হ্যাঁ না কিছু বলার আগেই আদিত্য হাত ধরে হাঁটতে শুরু করলো। কিছু দূর হাঁটতে একটা আইসক্রিমের দোকানের সামনে দাঁড়ালো। তারপর বলে উঠলো, আইসক্রিম খাবে? আদিত্যের কথা শুনে মুখ ঘুরিয়ে নিলাম আমি। আদিত্য কিছু না বলেই দুটো আইসক্রিম নিয়ে আসলো। তারপর আমার হাতে ধরিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, খাও। আদিত্যের ধমক শুনে পুরো কেঁপে উঠলাম আমি। বাবা গো, মনে হয় পুরো চটে আছে। ভয়ে আদিত্যের হাত থেকে আইসক্রিম নিয়ে নিলাম আমি। তারপর আইসক্রিম খেতে শুরু করলাম। আদিত্য আমার কাণ্ডে হাসলো। তারপর আমার হাত ধরে হাঁটতে শুরু করলো সে। তার কাজে রীতিমতো অবাক আমি। কিছুটা আগের আমির মতো বিহেভ করছে সে। জ্যোৎস্না ভরা রাত, আকাশে কয়েক শত তারা ঝলমল করছে। তার সাথে ফুরফুরে বাতাস, সব মিলে একটা অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আর এমন পরিবেশ দিয়ে আমার হাত ধরে হাঁটছে আদিত্য। উপরে উপরে রেগে থাকলেও ভেতর থেকে অসম্ভব খুশি আমি। এমন সময় সামনে কিছুটা দূরে ফুচকার দোকান দেখতে পেলাম। কিন্তু সেটা আদিত্যকে কিভাবে বলবো? দোকানের ফুচকার দিকে তাকাতেই ঠোঁট বাহিরে বেরিয়ে আসলো আমার। থুর, রেগে থাকলে এই এক ঝামেলা। যায় না কিছু বলা, যায় না কিছু করা। আমরা ফুচকাওয়ালার দোকান টপকে চলে যাচ্ছি। থুর, ভালো লাগে না। কিছুটা দূর যেতেই হঠাৎই আদিত্য দাঁড়িয়ে পড়লো। তার সাথে অবাক আমি। হঠাৎই আদিত্য বলে উঠলো, ফুচকা খেতে ইচ্ছা করছে, এটা বললেই তো হতো। বুঝলো কেমনে? যেভাবে তাকিয়েছিলে যে কেউ বুঝে যেত। ওভাবে তাকানোর মতো কিছু বলিনি, চলো তাড়াতাড়ি। এই বলে আবার উল্টো দিকে আমার হাত ধরে হাঁটা দিল আদিত্য। আমি আদিত্যের কাজে মনে মনে চরম খুশি হয়েছি। আদিত্য আমার হাত ধরে ফুচকাওয়ালার দোকানের সামনে নিয়ে গেল। তারপর পরপর 3 প্লেট ফুচকা খেলাম। আর আদিত্য শুধু আমার মুখের দিকে তাকিয়েছিল। পরের দিন বিকেলে ফুরফুরে আলোকিত সুন্দর একটা পরিবেশে ব্রিজের উপর দিয়ে গাড়ি ড্রাইভ করছিল আদিত্য। হঠাৎই সে গাড়ি থামিয়ে দিল। তারপর আমার হাত ধরে নিয়ে গেল ব্রিজের নিচে।
অসম্ভব সুন্দর আর মনোমুগ্ধকর পরিবেশ। আদিত্য আমার হাত ধরে নদীর কিনারায় চলে গেল, তারপর বলল, উঠবে নৌকায়? কোনো উত্তর দিলাম না। আদিত্য আর কিছু বলে আমার হাত ধরে উঠে পড়ল নৌকায়। নদীর ঢেউয়ের শব্দ আর আশেপাশের গাছপালা দিয়ে ঘেরা একটা জায়গা, মুহূর্তগুলো সুন্দর। হঠাৎই আদিত্য বলে উঠল, আমি জানি তুমি এখন আমায় খুব ভালোবাসো, শুধু তোমার অভিমানের দেয়ালটা একটু ভারী, তাই বলছো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমায় কিছু বলতে হবে না, শুধু কখনো ছেড়ে যেও না আমায়। আমি যে তোমায় অসম্ভব ভালোবাসি। যেদিন তোমার অভিমানের দেয়াল হালকা হবে সেদিন বেশি কিছু নয়, শুধু সুন্দর করে সেজে গুজে মুখ ফুটে বলো আমায়, অভিমানেই আছো তুমি। কথা দিচ্ছি আর কখনো কষ্ট দিব না তোমায়। এতটুকু বলে নৌকার উল্টা দিকে চলে গেল আদিত্য, আর আমি চুপটি করে আদিত্যের কথাগুলো শুনলাম। আদিত্য চলে যেতেই আনমনে হাসলাম আমি। অভিমান তো কবেই ভেঙে গেছে প্রিয়। মাঝখানে কেটে গেল পরপর অনেকগুলো দিন। সারাদিন ঘুরোঘুরি আর মজার মুহূর্তেই কেটেছে দিনগুলো। এই কয়েকদিনে বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি আমরা। দিনের বেলা নদীর কিনারায় ঢেউয়ের হাতছানি, আর রাতের বেলা আকাশের জল করা তারা চাঁদের সংমিশ্রণে করা হাসি। সব মুহূর্তগুলোই একদম হৃদয়ে গাঁথা থাকবে। সকালের ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো আমার। পাশে আদিত্য এখনো ঘুমিয়ে আছে। আনমনে হাসলাম আমি। আদিত্য অনেক বদলে গেছে, সত্যিই খুব সুন্দর ছিল বিগত দিনগুলি। আনমনেই আমার হাত চলে গেল আদিত্যের কপালে। অসম্ভব সুন্দর লাগছে তাকে। কপালের সাথে আটকে থাকা চুলগুলিতে অসম্ভব মানিয়েছে তাকে। ছেলেদের এত সুন্দর হলে চলে নাকি? আনমনে হাসলাম আমি। তারপর বিছানা থেকে উঠে সোজা চলে গেলাম ওয়াশরুমে। আজকে খুবই খুশি লাগছে। ওয়াশরুম থেকে বের হতেই দেখলাম আদিত্য উঠে গেছে। কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেলাম আমি। ব্রেকফাস্ট শেষ করে আদিত্য চলে গেল তার কাজে, আর আমি সারাদিন শুধু ঘরে থাকি। বিকেলে ঘুরতে বের হই। আজকে ভেবে রেখেছি আদিত্যের সাথে আর রাগারাগি করব না। আজকেই বাড়ি ফিরলে তার সব অভিমান ভেঙে নতুন করে সব শুরু করব আমরা। তারপর পরিবারের সাথেও আবার সব ঠিক করে নেব। আমি জানি আব্বুকে সব বুঝিয়ে বললে ঠিক আমাদের মেনে নেবে। আজকে খুব সুন্দর করে সেজে গুজিয়ে আদিত্যর সামনে দাঁড়িয়ে বলে উঠব, আমি অভিমানেই আছো তুমি, আর আমার সেই অভিমানের দেওয়াল ভেঙে নতুন করে তৈরি করব আদিত্য আরুষির নতুন জীবন। আর থাকবে না কোনো কষ্ট, আর থাকবে না কোনো যন্ত্রণা। আজকে আদিত্য তোমায় বলে দিব তোমায় যে ভালোবাসি খুব। এসব ভাবতে ভাবতেই আনমনে হেসে উঠলাম আমি। তারপর সিঁড়ি বেয়ে উপরে চলে আসলাম। দুপুর 2টা। শাওয়ার নিয়ে এসেছি, অনেকক্ষণ হয়েছে। আজকে একটা রেড কালারের কাতান শাড়ি পরেছি, মুঠো ভর্তি লাল কাচের চুড়ি, চুলগুলো খোলা, সাথে চোখে কাজল, হালকা মেকআপ। ঘড়ির কাঁটায় দুপুর 2টো বেজে 2 মিনিট, আর কিছুক্ষণের মধ্যেই আদিত্য চলে আসবে। আজকে অনেক বড় সারপ্রাইজ দিব তোমায় মাই কিউট জামাই। ভাবতেই খুশি খুশি লাগছে খুব। মাঝখানে পার হয়ে গেল অনেকটা সময়। ঘড়ির কাঁটায় 3টা বেজে গেছে, কিন্তু আদিত্য আসার নামগন্ধ নেই। একরাশ টেনশন মাখা মুখ নিয়ে রুমের মধ্যে পায়চারি করছি আমি। হঠাৎই কেন একটা অনুভূতি হলো আমার। আচমকা এমনটা হওয়ার কারণ বুঝলাম না। আদিত্যর কিছু হয়নি, হয়তো কোনো কাজে আটকে গেছে, এখনই চলে আসবে, এসব বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছি মনকে। কিন্তু মনটা অস্থির হয়ে আছে। টেনশনে কেটে গেল আরো 1 ঘন্টা। এখন পুরোই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এতটা দেরি হচ্ছে কেন? কি করব কিছুই বুঝতে পারছি না। অস্থিরতা কাজ করছে ভীষণ। বুকের ভেতর ভয় ভয় লাগছে। আচমকা ফোনের শব্দে আমি পুরো কেঁপে উঠলাম। কাপা কাপা হাতে ফোনটা তুলে নিলাম। আদিত্যের নাম দেখে একটু রেগে বলে উঠলাম, এত সময় লাগে কেন বাড়ি ফিরতে? আর বাড়ি না এসে ফোন কেন দিচ্ছ? ম্যাডাম। অপরিচিত কণ্ঠ কানে আসতে বুক কেঁপে উঠল আমার। আদিত্যের ফোনে অন্য কেউ। আমি কাপা কাপা গলায় বলে উঠলাম, বলুন, আপনি কে? আর আদিত্যের ফোন আপনি কেন ধরেছেন? আসলে ম্যাডাম, এই ফোনটা যার সে অ্যাক্সিডেন্ট করেছে। মুহূর্তের মধ্যে লোকটার কথা শুনে মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে আমার। ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে, আপনি চলে যান, খুব গুরুতর আঘাত পেয়েছে সে। লোকটার কথা শুনে পুরো কলিজা কেঁপে উঠল আমার। এটা হতে পারে না, আদিত্য! চেঁচিয়ে কেঁপে উঠলাম আমি। কিছুতেই কিছু মেনে নিতে পারছি না আমি। আমি তো ঠিক করে নিয়েছিলাম, আমি তো ঠিক করে নিতে চেয়েছিলাম, তাহলে এটা কি হলো?
আর ভাবতে পারছি না আমি। দ্রুত গতিতে হসপিটালে যেতে হবে আমার। হসপিটালের করিডোর দিয়ে দৌড়াচ্ছি আমি। বুকের ভেতর অসম্ভব যন্ত্রণা হচ্ছে। বারবার মনে হচ্ছে আদিত্যের কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো। চোখের পানি যেন থামছেই না। হসপিটালের বেডে ঢুকতেই কলিজা কেঁপে উঠল আমার। পুরো মুখে ব্যান্ডেজ দেওয়া আদিত্যের। সারা শরীরের অবস্থা খুব খারাপ, যা দেখে রীতিমতো অবস্থা খারাপ হয়ে গেল আমার। আমি দৌড়ে আদিত্যের হাত ধরে কেঁদে বলে উঠলাম, এসব কি হয়ে গেল আদিত্য? আমি তো এমন কিছু চাইনি। এমনটা কেন হলো আদিত্য? আমি তো ভেবেছিলাম আজকে তোমার সাথে সব অভিমান ভেঙে দিয়ে নতুন করে সব শুরু করব। তাহলে এটা কি হয়ে গেল? বলতে বলতেই কেঁদে উঠলাম আমি। হসপিটালের বেডে শুয়ে আছে আদিত্য। মাথায় আর পায়ে সম্ভবত আঘাত পেয়েছে সে। কি করে কি হলো সে যেন কিছুই বুঝতে পারল না আদিত্য। এমনটা নয় যে সে রাস্তার মাঝখান দিয়ে ড্রাইভ করছিল। হুট করে একটা ট্রাক এসে পেছন থেকে ধাক্কা দিয়েছিল। ভাগ্য ভালো ছিল খুব, একটা ক্ষতি হয়নি তার। শুধু পায়ে বেশি আঘাত পেয়েছে আর মাথায়। এমন সময় হতবম্ব হয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল আরুষি। আচমকা এমনটা হওয়াতে আদিত্য পুরো ঘাবড়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিল সে। আরুষি কেঁদে বলে উঠল, 2 মিনিটের জন্য আমার জানটা বেরিয়ে যাচ্ছিল, আর তুই এখানে আরামে শুয়ে আছিস। আরুষির কথা শুনে আদিত্য অবাক হয়ে বলল, কি? কি মানে? কিছুক্ষণ আগে ভুল পেশেন্টের কাছে গিয়ে কান্নাকাটি করছিলাম আমি। আরুষির কথা শুনে আদিত্য হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এবার তাহলে ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। কিছুক্ষণ আগে আরুষি আদিত্যের গাড়ির সামনে থেকে রিকশা করে যাচ্ছিল একটা লোক। গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আঘাত পেয়েছে সে। এতটা আঘাত পেয়েছে যে তার পুরো শরীর ব্যান্ডেজ করে রাখা হয়েছে। আর আরুষি যখন কান্না করছিল তখন সেই লোকটার বউ এসে আরুষিকে বলে, আর আরুষি পুরো বেবাচাকা খেয়ে যায়। বর্তমানে শালা তুই একটা শয়তান বদমাশ, খুব খারাপ তুই। এই বলে আদিত্যের বুকে কিলঘুষি মারতে থাকে আরুষি। খুব ভয় পেয়েছিলে বুঝি? ভয় পাবো না? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এত ভালোবাসো আমায়? না, আমি কাউকে ভালোবাসি না। এমন সময় রুমে ঢুকলো ডাক্তার। তাকে দেখে চোখ মুছে রুম থেকে বেরিয়ে আসলাম আমি। খুব ভাগ্যবান তুমি, তোমায় খুব ভালোবাসে। আদিত্য ডাক্তারের কথা শুনে অবাক হয়ে বলল, আপনি কি করে বুঝলেন? কিছুক্ষণ আগে তোমায় মনে করে অন্য একটা পেশেন্ট ধরে অনেক কান্না করলো আর বলছিল তোমায় খুব ভালোবাসে, তাই আর কি। আদিত্য ডাক্তারের কথা শুনে হালকা হাসলো, তারপর বলে উঠলো, খুব ভালোবাসে আমায়। আজকে খুব জোর বেঁচে গেছো তুমি, কিন্তু অ্যাক্সিডেন্টটা করলে কি করে? আমি নিজেও জানি না। আমি তো খুব সুন্দরভাবে ড্রাইভ করছিলাম রাস্তায়, তেমন যেমন ছিল না। হঠাৎ কোথা থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিল। বিনিময়ে ডাক্তার আর কিছু বলল না। আদিত্যকে দেখে চলে যেতে নিল সে। এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে আরুষি বলে উঠল, আমি কি ওনাকে বাসায় নিয়ে যেতে পারি? আজকে দিনটা থাকুক, কালকে সকালে নিয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, অনেক সেবা যত্ন করতে হবে কিন্তু। ওটা নিয়ে বেশি ভাববেন না ডাক্তার, ওর কোনো অসুবিধা হবে না। রাত 10টা, আদিত্যকে খাবার খাইয়ে দিচ্ছি আমি, আর আদিত্য নিশ্চুপভাবে খাচ্ছে। এমন সময় রেগে বলে উঠলাম আমি, চোখ কি পেছনে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল? কয়েক ঘন্টা আগে তুই, আর এখন সোজা আপনিতে চলে গেছ। যেটা বলেছি সেটার উত্তর আগে দিন। জানি না কিভাবে কি হলো, হঠাৎ পিছন দিক থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিল। শত্রুতামি ছিল নাকি ট্রাকের সাথে? সেটা কি করে বলবো। তাহলে কি বলতে পারেন? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো সত্যি কথাই বলেছি। হয়েছে, আর কিছু বলতে হবে না। খাওয়া শেষ, এখন ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন। শাড়িতে কিন্তু তোমায় খুব সুন্দর লাগছে। তা হঠাৎ শাড়ি পরছিলে কেন? এতক্ষণ পর মনে পড়লো আমি আদিত্যের জন্য সেজেছিলাম। যাক, কোনো ব্যাপার না, আদিত্য সুস্থ হলে বলবো। এসব ভেবে আদিত্যকে বলে উঠলাম আমি, এমনিই পড়ছিলাম। এতটুকু বলে হনহন করে চলে আসলাম আমি। এদিকে আদিত্য আর কিছু না ভেবে চুপচাপ শুয়ে পড়ল সে। ভোরের আলোতে ঘুম ভাঙলো আদিত্যের। রুমের জানালা ভেদ করে আলো আসছে তাদের রুমে। একটু পাশ ঘুরতেই আরশিকে শুয়ে থাকতে দেখে হাসলো আদিত্য। তারপর তার হাত দিয়ে আরশির কপালের চুলগুলো সরিয়ে দিল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্য আরশির দিকে। মায়াবী ফেস, চোখে কাজল লেগে আছে লেপটে, চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। এই মুহূর্তে আরশি অগোছালো থাকলেও আদিত্যের কাছে থেকে অসম্ভব সুন্দর লাগছে। আসলে
কাউকে ভালোবাসলে যে সে যেভাবেই থাকুক না কেন সব সময় ভালো লাগে তাকে, যেমনটা আদিত্যের কাছে আরুষিকে লাগছে। হালকা নড়ে উঠল আরুষি, কারণ সকালের রোদ এসে পড়ছে আরুষির মুখে। আদিত্য তার বাম হাতটা একটু উপরে উঠালো, যার ফলে আরুষির মুখে এসে পড়ল আদিত্যের হাতের ছায়া। হালকা ছায়া পড়তেই আরুষি আরাম করে আবার ঘুমিয়ে পড়ল। ঘড়িতে সকাল 10:30। আদিত্যকে বাড়ি নিয়ে যাওয়া হবে এখন। আদিত্যের খবর শুনে তার বন্ধুরা বেশ কয়েকবার এসেছে তাকে দেখতে, এখন আবার আসবে আদিত্যকে নিয়ে যেতে। হসপিটালের সব বিল মিটিয়ে আদিত্য নিয়ে বসানো হলো গাড়িতে। তার সাথে বসেছে আরুষি, আর গাড়ি ড্রাইভ করছে রাশেদ। আদিত্যের পেছনে আছে আরো 3টে গাড়ি যাচ্ছে তাদের সাথে। সবাই আদিত্যের অ্যাক্সিডেন্ট নিয়ে চিন্তিত। সবাই ভাবছে হুট করে কি এমনটা হলো। বেশ কতক্ষণ পর আদিত্যের গাড়ি এসে থামলো আদিত্যের বাড়ির সামনে। আদিত্য পায়ে ব্যথা থাকায় আরুষি আর রাশেদ ধরে নিয়ে যাচ্ছে আদিত্যকে। আদিত্যকে নিয়ে বসানো হলো সোফায়। তারপর আদিত্যের সাথে কতক্ষণ কথা বলে চলে যায় রাশেদ। রাত 8টা, সারাদিন সোফায় থাকলেও এখন আদিত্যকে রুমে নিয়ে যেতে হবে। কিন্তু কথা হলো, সে কি পারবে একা নিয়ে যেতে, তাও সিঁড়ি বেয়ে উপরে? এসব ভাবনার মাঝেই আদিত্য বলে উঠল, এতে ভাবার কি আছে, আমায় কোলে করে নিয়ে চলো। আপনি রাশেদ ভাইকে ফোন করে আসতে বলুন। ও, এখন আসতে পারবে না? আদিত্যের কথা শুনে অবাক হয়ে বললাম আমি, কেন? ও ওর গার্লফ্রেন্ডের সাথে বিজি আছে। কি রাশেদ ভাইয়ের গার্লফ্রেন্ড আছে? আরো কিছু হবে না, আমায় ধরো আর চলো। দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে আদিত্য, আর আমি একদম অপ্রস্তুত অবস্থায় তাকিয়ে আছি আদিত্যের দিকে। আদিত্যকে রুমে নিয়ে আসতে গিয়ে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে বুঝতেই পারিনি। তবে এই পরিস্থিতি তৈরির জন্য আমি নিজেই দায়ী। কিছুক্ষণ আগে আদিত্যকে ধরে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে আসতে আসতে রুমে ঢুকতেই আমি নিজের পায়ে পেঁচিয়ে পড়ে যেতে নিলে সাথে সাথে আদিত্য আমায় ধরে দেয়ালের সাথে ধরল। আচমকে এমনটা হওয়াতে পুরোই ঘাবড়ে গেলাম আমি। সাথে সাথে আদিত্যকেও ধরে নিয়েছি আমি। বর্তমানে আদিত্য আমায় ধরে আছে। আদিত্যের ভারী নিঃশ্বাস এসে পড়ছে আমার মুখে, বুকের ভেতর দগদগ করছে আমার। হঠাৎ করে এতটা কাছে আসায় আমি পুরো অপ্রস্তুত হয়ে পড়েছি। আদিত্য আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার ঠোঁটে মিষ্টি হাসি আমার প্রিয় সখী। হুট করে আদিত্যের মুখে এমন কথায় হকচকিয়ে উঠলাম আমি। কোনো কিছু না বলে আদিত্যকে ছাড়িয়ে বসিয়ে দিলাম বিছানায়। আদিত্য আমার কাজে কিছু বলল না, চুপ করেই রইল। আদিত্যের নিশ্চুপতা বলে দিচ্ছে সে অভিমান করেছে। মাঝখানে কেটে গেল পুরো 1 মাস 10 দিন। এখন একদম আগের মতো সুস্থ হয়ে গেছে আদিত্য। এই 1 মাস 10 দিনের বদলে অনেক কিছু আরুষি হয়তো বলেননি আদিত্যকে, সে ভালোবাসে তাকে, কিন্তু রাগ করে আর কথা বলেনি। বলতে গেলে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে আদিত্য আর আরুষির মধ্যে। শুধু আরুষি মুখে প্রকাশ করেনি, এখনো সে আদিত্যকে ভালোবাসে। সন্ধ্যার প্রহরের আলো, সূর্যের রক্ত লাল করা আলোকিত সন্ধ্যায় বিছানায় বসে আছি আমি। মনের ভেতর এক অদ্ভুত শিহরণ বয়ে চলেছে। আদিত্যের সাথে স্বাভাবিক হলেও কোথাও কিছু ঠিক নয়। মনের ভেতর শূন্যতা, ভালোবাসার শূন্যতা, কিছুটা পরিবারের আর বাকিটা আদিত্যের। কবে সব ঠিক হবে ভেবে দীর্ঘশ্বাস ফেললাম আমি। এমন সময় রুমে আসলো আদিত্য। আমায় মনমরা হয়ে বসে থাকতে দেখে বলে উঠল, মন ভালো নেই? আচমকা কারো মুখে এমন কথা শুনে সামনে তাকালাম আমি। আদিত্য দেখে বলে উঠলাম, না তেমন কিছু নয়। হুট করে আদিত্য আমার হাত ধরে বলল, চলো। আমি অবাক চোখে তাকিয়ে বলে উঠলাম আদিত্যকে, কোথায়? আরে চলো না, গেলে দেখতে পাবে। এই বলে কিছু ব্যাগ আমার হাতে গুছিয়ে দিয়ে বলল সে, এগুলো সব পড়ে ফেলো, তোমার জন্য এনেছি, এগুলো পরেই বের হবে তুমি। বিনিময়ে কিছু বললাম না আদিত্যকে। হাত থেকে ব্যাগগুলো নিয়ে শুধু মাথা নাড়ালাম। আদিত্য হাসলো শুধু, তারপর বেরিয়ে গেল রুম থেকে। আদিত্য বের হতেই ব্যাগটা খুললাম। অসম্ভব সুন্দর রেড কালারের একটা জর্জেট চুড়িদার, অসম্ভব সুন্দর, সাথে হালকা কিছু গহনাপত্র, আর তার সাথে ছোট্ট একটা চিরকুট। মুচকি হেসে চিরকুটটা হাতে নিলাম আমি। চিরকুট খুলতেই উপরে লেখা কিছু কথা। আমার প্রিয় ময়ূরী জান, বেশি কিছু নয়, চুলগুলো খুলে সাথে সামান্য কিছু সাজে সজ্জিত হয়ে এসো আমার কাছে। আজকে যে মনের গহীন দিয়ে তোমায় বলবো অনেক কিছু। বেশি অপেক্ষা করিও, খুন হয়ে যাবো যে। তবে
তোমার মায়াবী মুখ আর মায়াবী কিছু সাজে সজ্জিত হওয়া মুখখানা খুব যে দেখতে ইচ্ছে করছে। বেশি অপেক্ষা করিও না প্লিজ, আমি তো পাগল হয়ে যাব। তবে ময়ূরী যান। আদিত্যের দেওয়ার চিরকুট দেখে হানমনে হাসলাম আমি। তারপর তাড়াতাড়ি তৈরি হতে লাগলাম আদিত্যের দেওয়া উপহারে। সিঁড়ি বেয়ে নিচে নামলাম আমি। আদিত্যের দেওয়া সব উপহার পরে আদিত্যর সামনেই সোফায় চুপ করে বসে আছে। পরনে তার ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক জিন্স। শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা, চুলগুলো সুন্দর করে সাজানো, হাতে ব্র্যান্ডেড কালো ঘড়ি, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আমি আনমনে হেসে চলে গেলাম। তার সাথে হালকা কাশি দিতেই আদিত্য আমায় দেখে চটজলদি বলে উঠল, চলে এসেছো, চলো তাড়াতাড়ি। আমি কিছু বলার আগেই আদিত্য আমার হাত ধরে হাঁটা শুরু করে দিল। আমি অবাক চোখে শুধু তাকিয়ে রইলাম আদিত্যের দিকে। আদিত্য আমায় নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল। তারপর আদিত্য ড্রাইভার সিটে বসে গাড়ি চালাতে শুরু করলো। তারপর আমাদের গাড়ি থামলো একটা 20 তলা উঁচু বিল্ডিং এর নিচে। আদিত্য গাড়ি থেকে নেমে বলে উঠলো আমায়, নামো। আমিও কিছু না ভেবে নেমে পড়লাম। আদিত্য আমার হাত ধরে হাঁটা শুরু করলো। আলোকিত ছাদের উপর দাঁড়িয়ে আছি আমি আর আদিত্য। অসম্ভব সুন্দরভাবে সাজানো ছাদটি, চারদিকে লাইটিং করা, আশেপাশে লাল রঙের লাভের বেলুন দিয়ে সাজানো। নিচেও চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে লাভ বেলুন। ছাদের রেলিং গুড়িয়ে রয়েছে মোমবাতি। উপরে উঠছে আকাশ ভরা ফানুস। এক কথায় বলতে গেলে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে ছাদটি। আমি পুরো অবাক হয়ে তাকিয়ে আছি চারদিকে সৌন্দর্য দেখে। আচমকা আদিত্য একটা বেলুন হাতে তুলে দিল। আমি অবাক হয়ে তাকালাম বেলুনটির দিকে, কারণ বেলুনটির উপরে লেখা সরি। হুট করে আদিত্য বসে পড়লো নিচে। তারপর বলে উঠলো সে, রাতের আকাশের জ্যোৎস্না ভরা আলো, চারদিকে শীতল মেশানো মিষ্টি বাতাস বইছে। শরীরের পুরো শিরা থেকে উপশিরাগুলো প্রসারিত হয়ে যাচ্ছে। 20 তলা উঁচু বিল্ডিং এর উপরে বসে আদিত্য বলে উঠল, ময়ূরী যান, তোমায় আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি জানি তুমিও আমায় ভালোবাসো, হয়তো আমার থেকেও বেশি। জানি তোমার অভিমানের দেয়ালটা একটু ভারী, কিন্তু অনেক তো হলো। আর কত ময়ূরী যান, তোমার অবহেলাগুলো যে আমায় তিলে তিলে শেষ করে দিচ্ছে। প্লিজ আর কষ্ট দিও না আমায়, আর তুমিও কষ্ট পেও না। আমি তোমায় কথা দিচ্ছি, সব কিছু আবার আগের মতো করে দিব। তোমার ফ্যামিলির সবাইকে তোমার সামনে নিয়ে আসবো আমি। কিন্তু প্লিজ আর অভিমান করে থেকো না আমার উপর। এখন তো তোমার অভিমানের দেয়াল ভেঙে ভালোবাসো আমায়, আবার আগের মতো করে ময়ূরী যান। এতটুকু বলে থেমে যায় আদিত্য। তোমার অভিমানের দেয়াল ভাঙবে কি আজকে? যেখানে সাক্ষী থাকবে ওই আকাশের চারটা ভরা আকাশ জুড়ে তারাগুলো, এই আলোকিত ক্যান্ডেলগুলো। তোমার অভিমান ভেঙে গেলে আবার নতুন করে সবকিছু শুরু করব আমরা। তাহলে সেখানে থাকবে শুধু আদিত্য আরুষির ভালোবাসার কাহিনী। বলেই আদিত্য আমার দিকে একটা ডায়মন্ডের আংটি এগিয়ে দিল। এদিকে আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। এমনটা নয় যে আদিত্যের উপর আমার কোনো অভিমান আছে। আমার অভিমানের দেয়াল তো সেই কবেই ভেঙে গেছে। এসব ভেবে মুচকি হেসে হাত এগিয়ে দিলাম আদিত্যের দিকে। আদিত্য আমার কাজে চরম খুশি। সেও মুচকি হেসে আংটি পরিয়ে দিল আমার হাতে। আদিত্য উঠে দাঁড়াতেই জাপটে জড়িয়ে ধরলাম আমি আদিত্যকে। কতদিনের পূর্ণ বাসনা পূরণ হলো আজ। আমার অভিমানের দেওয়াল অনেক আগেই ভেঙে গেছে আমার কিউট জামাই। হয়তো এই দিনের অপেক্ষায় এতদিন বলতে পারিনি, আজই বলছি তোমায় প্রিয়, আমার অভিমানে আছো তুমি। আর আর তোমায় আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আগেও বেসেছি, এখনো বাসবো, আর সারা জীবনই বেসে যাব। আদিত্যর আরশির কথা খুব মনে হলো। তারপর দুজন দুজনকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। আর আজ থেকেই পূর্ণতা পাবে আদিত্য আরশির ভালোবাসা। আর তাদের এই পূর্ণতা পাওয়া ভালোবাসার সাক্ষী হিসেবে রইল এই 20 তলা উঁচু বিল্ডিং আর আকাশ ভরা তারা চাঁদ আর আদিত্যের সাজানো ক্যান্ডেলগুলো। পরের দিন রান্নাঘরে দাঁড়িয়ে আছি আমি। উদ্দেশ্য হচ্ছে রুটি আর আলু ভাজি রান্না করব। আজকে খুব খুশি আমি। এখন শুধু আব্বু আম্মু মেনে নিলেই সব ঠিক হয়ে যাবে। তারপর সবাই মিলে একসাথে, উফ কি মজা হবে। এসব ভাবছি আর ময়দা মাখছি। এমন সময় পিছন থেকে মুখে ময়দা মেখে দিল কেউ। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ঘাবড়ে গেলাম। পরক্ষণেই পেছন ঘুরে আদিত্য দেখে বলে উঠলাম, এটা কি হলো? কিছু হলো, তোমায় একটু ভালোবাসলাম আর কি। ও, ময়দা মুখে মাখিয়ে দিয়ে ভালোবাসা? ঠিক আছে, তাহলে আমিও একটু দেই। এই বলে পুরো 2 হাত ভর্তি করে ময়দা নিয়ে নিলাম। আদিত্য তা দেখে বলে উঠল, এই না না। মাই জামাই, মাখতে তো হবেই, ভালোবাসতে হবে না?
এই নিয়ে আমাদের দুজনের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে গেল। পুরো রান্নাঘরে দৌড়াদৌড়ি শুরু হয়ে আদিত্য আমার মুখে ময়দা মেখে দিচ্ছে, আমি আদিত্যের মুখে। রুটি আর বানানো হলো না, ময়দা দিয়ে হাডুডু হয়ে গেছে। হুট করে দৌড়াদৌড়ির মাঝখানে আদিত্য জড়িয়ে ধরলো আমায়। আচমকা এমনটা হওয়াতে আমি ভরকে গেলাম। তারপর আরো ময়দা দিয়ে আদিত্য চুল মুখে পুরো ভরিয়ে দিয়েছে। এদিকে আদিত্য আমার কাজে কোনো রিয়াকশন দিল না, শুধু নিশ্চুপ ভাবে তাকিয়ে আছে আমার দিকে। আদিত্যের এমন কাজ দেখে আমি পুরো হাবলার মতো তাকালাম। তারপর বলে উঠলাম, কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? তোমার চোখে যে অদ্ভুত মায়া আছে ময়ূরীজান। মানে? বলতেই আদিত্য একটু কাছে এগোতে লাগলো আমার। আদিত্যের এমন কাজে অবাক হয়ে বললাম আমি, ওভাবে এগোচ্ছ কেন? বিনিময়ে আদিত্য কিছু বলল না, চুপচাপ এগোতে লাগলো আরুষির দিকে। এক পর্যায়ে দেয়ালের সাথে লেগে গেলাম আমি। এদিকে আদিত্য থামার নাম নেই। এক পর্যায়ে আদিত্য অনেকটা কাছে চলে এসেছে আমার। আদিত্যের নাকের নিঃশ্বাস এসে পড়ছে আমার মুখে। পুরো শরীর কেঁপে উঠলো আমার। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি এত কাছে কেন এলে? আদিত্য আমার কথা শুনে আমার ঠোঁটে হাত দিয়ে বলল, হুশ। আমি অবাক হয়ে তাকালাম আদিত্যের দিকে। হুট করেই আদিত্য ঝুঁকে পড়লো। সাথে সাথে ভয়ে ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে নিলাম আমি। এদিকে আদিত্য আরশির কাছে মুচকি হাসলো। তারপর দুহাত মুঠো ভর্তি করে আরশির পুরো মুখে আর চুলে ময়দা মেখে দিল আদিত্য। তারপর হেসে দিল আদিত্য। এদিকে আদিত্যের এমন কাজে পুরো বেগাচেকা খেয়ে গেল। পরক্ষণেই রেগে বলে উঠলো সে, এটা কি করলে? ঠিক আছে, ওয়েট। এই বলে পুরো এক বাটি ময়দা আদিত্যের মুখে মেখে দিলাম আমি। আবারও শুরু হলো ময়দা মাখানো হাডুডু খেলা। রাত 10টা, ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমি। এমন সময় পেছন থেকে জড়িয়ে ধরলো আদিত্য। কি ভাবছো এত? আচমকা আদিত্য জড়িয়ে ধরে কথাটা বলে উঠলো আমায়। আদিত্যের প্রশ্নের উত্তরে বলে উঠলাম আমি, তেমন কিছু নয়। আচ্ছা, তুমি আকাশের দিকে তাকিয়ে কি দেখো বলো তো? তেমন কিছু নয়। কিছু তো একটা আছেই ওই আকাশে, যেটা তুমি খুব গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখো, বলো আমার। আদিত্যের কথা শুনে এক দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলাম আমি, তেমন কিছু নয়। খালি খালি আকাশের দিকে তাকিয়ে থাকতেই ভালো লাগে। তবে হ্যাঁ, কিছু একটা আছে বলতে ওই যে আকাশে থাকা তারাগুলো আছে, আর যে আছে সে হলো আল্লাহ। আকাশের দিকে তাকিয়ে খোদাকে ফিল করা যায়। ছোটবেলা থেকে অভ্যাস আমার। কখনো খুশি হলে বা কখনো কষ্ট পেলে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি। ভালো লাগে আমার, নিজেকে হালকা মনে হয়। ও, এমন কিছু? তুমি কখনো ফিল করনি? সত্যি বলতে আমি কখনো তোমার মতো এগুলো ভাবিনি। তা ভাববে কেন? সারাদিন শুধু ছাইপাশ গিলে কষ্টকে দমিয়ে রাখবে। আজ থেকে ওসব ছাইপাশ খাওয়া বন্ধ বলে দিলাম। বলে আদিত্য শক্ত করে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে ময়ূরীজান, আচ্ছা এখন বলো তো এই মুহূর্তে তুমি কোনটায় আছো এটা বলো। মানে? ওই যে তুমি বললে না তুমি খুব খুশি হলে অথবা খুব কষ্ট হলে আকাশের দিকে তাকিয়ে থাকো, তাহলে এখন কোন কারণে তাকিয়ে আছো আকাশের দিকে? সত্যি বলবো? হুম। আদিত্যের গলা জড়িয়ে ধরে বলে উঠলাম আমি। একটু খুশি একটু কষ্ট দুটো মিলিয়েই যে অস্পষ্ট। মানে হলো এই মুহূর্তে দুটোই হচ্ছে আমার। খুশিও লাগছে আবার কষ্টও হচ্ছে। আমার কথা শুনে আদিত্য আমার গলা জড়িয়ে ধরে বলল, খুশি লাগছে কেন আর কষ্টই বা হচ্ছে কেন? খুশি লাগছে আমি আমার ভালোবাসার মানুষের সাথে আছি, তাকে এত এত ভালোবাসি আর সেও আমায় ভালোবাসে। খুশি হওয়ার কারণটা তো জানলাম, এখন কষ্ট হওয়ার কারণটা? সেটা হলো আমার পরিবার, আমার আপন মানুষেরা যে আমায় ঘৃণা করে। প্রিয় ছোট ভাইটাও যে আমায় ঘৃণা করে খুব। কতদিন হয়ে গেল ওদের সাথে না দেখা হয়েছে আর না কথা হয়েছে। কেমন আছে ওটাও তো জানা হয়নি। বলতে বলতে চোখের কোণ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো নিচে। চিন্তা করো না ময়ূরীজান, সব ঠিক করে দিব খুব তাড়াতাড়ি। আদিত্য আমার শক্ত করে তার বুকে জড়িয়ে ধরে বলল। বিনিময়ে আরশি কিছু বলল না। আদিত্যের বুকে মাথা দিয়ে জড়িয়ে দিল তাকে। কিছুক্ষণ পর হুট করে আদিত্য কুলে তুলে নিল আরশিকে। তারপর বিছানায় শুয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়লো। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙলো আমার। পাশে আদিত্যকে দেখে অবাক হলাম আমি। ঘড়ির কাঁটায় 7টা বাজে। এত তাড়াতাড়ি আদিত্য গেল কোথায়? বেশি কিছু না ভেবে বিছানা থেকে উঠে বসলাম আমি। চারদিকে তাকিয়ে বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেলাম। আরশির বাড়িতে ভিন্ন ধরনের খাবার নিয়ে ঢুকেছে আদিত্যর লোকেরা। তার এমন কাজে আরশির আম্মি আর তার ছোট ভাই
দুজনেই অবাক হলো। এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামছিল আরশি বাবা। এত লোককে একসাথে ঢুকতে দেখে অবাক হয়ে বলল সে, সেসব কি হচ্ছে? আর তোমরা কারা? এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? বিনিময়ে লোকগুলো কোনো উত্তর না দিয়ে তাদের মতো তারা কাজ করতে লাগলো। এদিকে আরশি বাবা রেগে মেগে বলে উঠলো, কি হলো? তোমরা কথা বলছো না কেন? কে পাঠিয়েছে এগুলো? এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে থেকে আদিত্য বলে উঠলো, চাপ নিবেন না শ্বশুর মশাই, এগুলো আমি নিয়ে আসছি। বলতে বলতে সোফায় বসে পড়ল আদিত্য। আদিত্যকে দেখে রেগে গিয়ে বলল, তুমি? হ্যাঁ আমি। কি ভেবেছিলেন আপনার জামাই কখনো আসবে না আপনাদের বাড়িতে? 10টা না 5টা না একটা মাত্র জামাই আপনার, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে নাকি শ্বশুর মশাই? তোমার ফালতু কথা বাদ দিয়ে আগে বলো এখানে কেন এসেছো? আর একা আসছো নাকি? কেন, মেয়েকে আনলে খুশি হতেন বুঝি? এই বলে আদিত্য তার চোখের কালো চশমাটা খুলে সামনের টেবিলে রাখলো। এমন সময় আদিত্য রানা লোকেদের মধ্যে একজন বলে উঠলো, ভাই সবকিছু রাখা হয়ে গেছে। ঠিক আছে, এখন তাহলে তোরা যা, বাকিটা আমি একাই শ্বশুর মশাইয়ের সাথে বুঝে নিব, তাই না শ্বশুর মশাই? ওকে ভাই। বলেই আদিত্যের লোকেরা চলে গেল বাহিরে। আদিত্যের লোকেরা চলে যেতেই আদিত্য আরশির বাবাকে বলে উঠলো, কি হলো শ্বশুর মশাই, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আদিত্যের কথা শুনে আরশি বাবা বসলো না, যা দেখে আদিত্য বলে উঠলো, আহা শ্বশুর মশাই, দাঁড়িয়ে থাকবেন তাহলে, বসবেন না? আদিত্যের কোনো হেলদোল হলো না আরশির বাবার, যা দেখে আদিত্য রেগে মেগে চেঁচিয়ে বলে উঠলো, আপনি কি আমার বাংলা কথা বুঝতে পারছেন না? বলে সজোরে হাতের পিস্তল দিয়ে টেবিলের উপর একটা বাড়ি মারলো। সাথে সাথে বাড়ির সবাই পুরো কেঁপে উঠলো। আদিত্য আবার বলে উঠলো, বসুন। সাথে সাথে আরশি বাবা বসে পড়লো সোফায়। তিনি বসতেই আদিত্য জোরে জোরে দুবার শ্বাস ফেলে নিজেকে কন্ট্রোল করে শান্ত গলায় বলে উঠলো, দেখুন, এখানে আমি না কোনো ঝগড়া করতে এসেছি না কোনো ঝামেলা করতে। আমি চাই আপনাদের আর আরশির মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা সংশোধন করতে। তাই আমি হাত জোর করে অনুরোধ করছি, আমায় রাগাবেন না, আর কথাটাকে থ্রেট হিসেবে নিবেন না, অনুরোধ হিসেবে নিবেন। তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? এই যে শ্বশুর মশাই, এইমাত্র বললাম থ্রেট হিসেবে নিয়ে নিবেন না। তারপরও আদিত্য কিছুক্ষণ চুপ থেকে বলল, দেখুন শ্বশুর মশাই, যেটা হয়েছে সেটার জন্য আরশির কোনো দোষ নেই, যা করেছি সব আমি করেছি। তাই প্লিজ আরশির উপর আর রাগ করে থাকবেন না। ও যে আপনাদের ছাড়া ভালো নেই, আমি জানি আপনারাও আরশিকে ছাড়া ভালো নেই। তাই আমি আপনাদের কাছে হাত জড়ো করে বলছি, প্লিজ আর রাগ করে থাকবেন না। আপনার সব রাগ তো আমার উপর, প্লিজ তার শাস্তি আরশিকে দিবেন না। এই কয়েকদিনে এমন দিন নেই যেদিন আরশি আপনাদের কথা ভেবে কাঁদেনি। প্লিজ ওকে কাঁদাবেন না। প্লিজ সব ভুলে গিয়ে আবার আগের মতো করে আরশিকে আপন করে নিন, প্লিজ শ্বশুর মশাই। আরশি বাবা আদিত্যের কথাগুলো চুপচাপ শুনে কিছুক্ষণ পর বলে উঠলো, তুমি কি চাচ্ছ আমি তোমাকে জামাই হিসাবে মেনে নিব? আমি জানি আমায় আপনি কোনোদিনও মেনে নেবেন না, কারণ আমার কাজ সম্পর্কে এতটুকু বলবো, আমি যেটা করি সেটা লোকদের ভালোর জন্য। যারা গরিবদের টাকা ক্ষমতার জোরে কেড়ে নেয় তাদের আমি শাস্তি দেই, আর এটা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী। আপনাকে আমায় মেনে নিতে হবে না শ্বশুর মশাই, আরশিকে মেনে নিলেই হবে। তবে মেনে নিবেন মানে এটা নয় আমায় ছেড়ে দিয়ে। এতটুকু বলে থামলো আদিত্য। তারপর আবার বলে উঠলো, ছোটবেলা থেকে আমি একা বেঁচে আছি, কখনো বাবা মার ভালোবাসা পাইনি, আর না পেয়েছি কোনোদিন ভাই বোনের ভালোবাসা। এই ভালোবাসার অভাবে এমন হয়ে গেছি আমি। তারপর হঠাৎ আরশি আসলো, আমায় ভালোবাসলো, তখন বুঝলাম ভালোবাসার আসল মানে। কিন্তু যতক্ষণে বুঝতে পেরেছি ততক্ষণে দেরি হয়ে গেছে, তাই এমনটা করতে হলো। সত্যি বলতে মা বাবার ভালোবাসা পেতে তো আমারও খুব পেতে ইচ্ছে হয় শ্বশুর মশাই, কিন্তু কি করার, ভাগ্যে নেই আমার। তাই আমি চাই না আমার জন্য কেউ বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হোক। তাই অনুরোধ শ্বশুর মশাই, আর আরশিকে কষ্ট দিয়ে। এই বলে আদিত্য থেমে গেল। হয়তো আর কিছুক্ষণ কথা বললেই তার চোখ বেশি আসতো। এদিকে দূর থেকে আরশির মা আদিত্যের কথাগুলো ওনার খারাপ লাগলো। ছোটবেলা থেকে ছেলেটা মা বাবার জন্য কষ্ট পাচ্ছে, আরশির কথা ভেবেও কষ্ট পাচ্ছে সে। এদিকে আরশির বাবা চুপ করে বসে আছে, কিছু বলছে না। এমনটা নয় যে সে আরশির জন্য কষ্ট পাচ্ছে, আরশিকে ভালোবাসে তো খুব, কিন্তু তার এই চাপা কষ্ট কাউকে বুঝতে দেননি আরশির বাবা। বেশ কিছুক্ষণ পর আদিত্য বলে উঠলো, কি হলো শ্বশুর মশাই, কিছু বলবেন না? আদিত্যের কথায় আরশি বাবা তার ভাবনা থেকে বেরিয়ে আসলো। তারপর বলে উঠলো, তোমার বলা শেষ হয়েছে? তাহলে তুমি এখন আসতে পারো। এতক্ষণ পর আরশি বাবার মুখে এমন কথা শুনে হা হয়ে গেল আদিত্য। তারপর বলে উঠলো, প্লিজ শ্বশুর মশাই। তোমার আর কোনো কথা শুনতে চাই না। এই বলে আরশি বাবা সোফা থেকে উঠে সোজা উপরে চলে গেলেন। এদিকে আদিত্য মাথা নিচু করে বসে রইল সোফায়। এমন সময় আদিত্যের সামনে এসে বলল আরশির আম্মু।
আদিত্যের মাথায় হাত দিয়ে বলল, আপনাদের ছাড়া ভালো নেই শাশুড়ি মা। বিনিময়ে আরশি মা কিছু বলল না। আদিত্য আর কিছু বলে চুপচাপ বেরিয়ে আসলো বাড়ি থেকে। বাড়িতে ঢুকতে গিয়ে আরেকবার পিছন করে আরশি বাড়ির দিকে তাকিয়ে চলে গেল সে, মন খারাপ করে। তারপর গাড়ি করে চলে গেল আদিত্য। কলিং বেল বাজতে গিয়ে দরজা খুলে দিলাম আমি। সামনের ব্যক্তিদের চোখে পড়তেই চোখ বড় বড় হয়ে গেল আমার। অবাক চোখে তাকিয়ে আছি আমি মানুষগুলোর দিকে, কারণ বাহিরে আমার বাবা মা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে। ওদের দিকে কি করব বুঝতে পারছি না আমি অবাক চোখে তাকিয়ে আছি। এমন সময় আব্বু বলে উঠল, কি হলো, আমাদের ভিতরে আসতে বলবি না নাকি বাইরে দাঁড়িয়ে থাকবো? সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়ে আব্বু আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আমার কান্না দেখে আব্বু মাথায় হাত দিয়ে বলল, আরে পাগলি মেয়ে, আর কাদা লাগবে না, আমরা তো চলে এসেছি। আব্বু আম্মু, তোমরা আমায় ক্ষমা করে দিয়েছো। সব কথা কি বাইরে বসেই বলবো? এই যা দেখছো, আমি একদম ভুলেই গেছিলাম। আসো মা, বাবা, রুহান, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। এখন কিছু লাগবে না, একটু বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে খুশি হয়ে সোজা উপরে উঠে গেলাম। তারপর রুমে ঢুকে ফোনটা হাতে নিয়ে সোজা আদিত্যের কাছে ফোন দিলাম। প্রথম কলেই আদিত্য ফোন তুলে নিল। তারপর আমি বলে উঠলাম, তুমি কোথায় আদিত্য? আমি চেম্বারে। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি। আদিত্য হলো একজন ডাক্তার। ও একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবে প্লিজ? একটু ইমার্জেন্সি আছে। কি হয়েছে? সব ঠিক আছে তো? তোমার শরীর ঠিক আছে? সব ঠিক আছে, তুমি চলে আসো প্লিজ বাসায়। আচ্ছা দেখছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। বলেই ফোনটা কেটে দিল আদিত্য। তারপর আমিও খুশি হয়ে নিচে গেলাম। তোমরা কি খাবে বলো, আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো তোমাদের। এখন কিছু লাগবে না, জামাই আসুক, আমরা একসাথে খাবো। বাবার কথা শুনে আমি রীতিমতো অবাক হলাম। আমি নিশ্চুপভাবে গিয়ে বসে পড়লাম নিচে। তারপর আপুর হাত ধরে বলে উঠলাম, তুমি আমাদের মেনে নিয়েছো? তবে আমার একটা শর্ত। কি শর্ত বাবা? সেটা আদিত্য আসলেই বলবো। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমাদের জন্য চা বা কফি নিয়ে আসি। ঠিক আছে। তারপর আমি উঠে চলে আসলাম রান্নাঘরে। আমার পেছন পেছন আম্মু চলে আসলো। আম্মুকে দেখে আমি জড়িয়ে ধরে বলে উঠলাম, সরি আম্মু। ঠিক আছে, এখন বলতো এখানে কেমন আছিস তুই? আম্মু, আগে যেমন ছিলাম এখন তার চেয়েও খুব ভালো আছি। তোমরা যে চলে এসেছো, একটা কথা বলবো মা? বল। হঠাৎ করে তোমরা এইভাবে এখানে? আমার কথা শুনে অবাক হয়ে বলল, কেন তুই জানিস না? কি জান? কেন, আদিত্য তো সকালে গিয়েছিল আমাদের বাড়ি। কি? তারপর আম্মু সব বলতে শুরু করলো। আদিত্য বাড়িতে যাওয়া থেকে শুরু করে ফেরত আসা পর্যন্ত সবকিছু। সব শুনে আমি কি রিয়াকশন দিব ভুলে গেছি। কয়েক ঘন্টা পর কলিং বেল টিপ দিতেই দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম আমি। আদিত্য আমায় দেখে বলে উঠলো, বলো কি হয়েছে? আগে ভেতরে তো চলো। এমন সময় সোফায় বসে চা খাচ্ছিল বাবা, আর মা পাশে রুহানও। তাদের দেখে রীতিমতো আদিত্য অবাক, কারণ তখন তো আদিত্যের এমন চাহনি দেখে আব্বু বলে উঠলো, কেমন দিলাম জামাই? জামাই শব্দটা শুনে আদিত্য আরো বেশি অবাক হলো। তার মানে আমরা শুধু আমার মেয়েকে নয়, তোমাকেও মেনে নিয়েছি জামাই। আদিত্য খুশি হয়ে আব্বুকে জড়িয়ে ধরলো। তারপর বলে উঠলো, আমি ভাবতেই পারিনি শ্বশুর মশাই আপনি আমাকেও মেনে নিবেন। মেনে তো নিয়েছি, তবে আমার একটা শর্ত আছে। বলুন না। যেহেতু তোমাদের বিয়ে হুট করে হয়েছে, তাই আমি চাচ্ছি ছোট্ট একটা পার্টি দেব তোমাদের নামে। ও এই ব্যাপার, আমার কোনো আপত্তি নেই শ্বশুর মশাই। তারপর পুরো দুপুরটাই হাসি খুশি ভাবে চলে গেল। এত সহজে সবটা হয়ে যাবে ভাবতেই পারিনি। রাত 9টা। ডাইনিং টেবিলে বসে আছে বাবা, আদিত্য, রুহান সহ আমরা সবাই। প্রথমে বাবা, তার পাশে আদিত্য, আদিত্যের পাশে আমি, তারপর মাঝখানে আম্মু আর ও পাশে রুহান। আজকে আমি আর আম্মু মিলে রান্না করেছি। আজকে সবাই খুব খুশি, তাই আজ রাতে আম্মু আমায় রুহানকে খাইয়ে দিবে। অনেক দিন হয়ে গেছে মা ভাত খাইয়ে দেয়নি। প্রথম লোকমা ভাত আমার মুখে তুলে দিল। আমিও খুশি হয়ে খাবার নিয়ে নিলাম। তারপর রুহানকে দিল। এদিকে আমাদের কাজে আদিত্য আম্মুর দিকে তাকিয়ে রইল। তার কাছেও ভালো লাগছে, তারও একটা ফ্যামিলি আছে, মা আছে, বাবা আছে, ভাইয়ের মতো শালা আছে। এসব ভেবে মুচকি হাসলো আদিত্য। এমন সময় তার মুখের সামনে এক লোকমা খাবার নিয়ে বলল, আম্মু হা করো।
বিনিময়ে আদিত্য কিচ্ছু বলল না, অবাক চোখে তাকিয়ে রইল আম্মুর মুখের দিকে। আম্মু আদিত্যের চাহনি দেখে বলে উঠল, আজ থেকে আমি শুধু আরশির মা নই, তোমারও মা আমি। আর মায়ের কথা শুনতে হয়, হা করো। আম্মুর কথা শুনে আদিত্যের চোখ ভেসে আসলো। আদিত্য খুশি হয়ে মায়ের হাত থেকে এক লোকমা খাবার নিয়ে আম্মুর হাতে চুমু দিয়ে বলল, আমিও আপনার জামাই নই ছেলে মা। এদিকে আমরা দুই ভাই বোন এদের কাণ্ড দেখে বলে উঠলাম, এখন তো আমরা কেউই না, শুধু ওনাকে আদর করলে হবে, আমাদেরকেও করতে হবে। সাথে সাথে আদিত্যর আম্মু দুজনে হেসে দিল। খাবার খাওয়ার পুরো মুহূর্তটাই অসাধারণ ছিল। আজকের রাতে বাবা মা রোহান তাদের সাথেই থাকবে ভাবতে আরো খুশি লাগছে। রাত 11টা, ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে আদিত্য। আজকে সে খুব খুশি, আর সাথে নিজের মা বাবাকেও খুব মনে পড়ছে তার। আকাশের দিকে তাকিয়ে তারাগুলো দেখছে আদিত্য। এমন সময় পিছন থেকে জোরে দিল আরশি। আতঙ্ক এমন হওয়াতে আদিত্য গাবড়ে পরক্ষণে নিজেকে সামনে নিল। সারা বাড়িতে আদিত্যকে কোথাও না পেয়ে ছাদে চলে আসলাম আমি। তারপর আদিত্যকে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে বলে উঠলাম আমি, আজকে আমি খুব খুশি। বিনিময়ে আদিত্য কিচ্ছু বলল না, চুপ করে রইল। আদিত্যকে চুপ থাকতেই আবার বলে উঠলাম আমি, কি হলো, কিছু বলছো না কেন? তুমি খুশি তো? খুব খুশি। আর তুমি? আমিও। আমার কোনো কষ্ট নেই মাই কিউট জামাই, এখন থেকে আমিও খুশি থাকবো। থুকু, আমরা খুব খুশি থাকবো। আকাশের দিকে তাকিয়ে দেখেছো? তেমন কিছু নয়, মা বাবার কথা মনে পড়ছে খুব। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল আমার। এত মন খারাপ করতে নেই, আমার বাবা মা আছে না, আমার বাবা মা মানেই তোমার বাবা মা। বলে জড়িয়ে ধরলাম আদিত্যকে। আদিত্য কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরলো আরশিকে। মাঝখানে কেটে গেল 2 দিন। আজকে আরশির বাড়িতে আদিত্য আর আরশির বিয়ের উপলক্ষে বড় অনুষ্ঠান হবে। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো বাড়িটাকে ফুল দিয়ে অসম্ভবভাবে তৈরি করে রাখা হয়েছে। পাহাড় থেকে বিউটিশিয়ানরা এসেছে আরশিকে সাজাতে। আজকে আরশি অসম্ভব খুশি, সাথে আদিত্য। হয়তো কেউই বিশ্বাস করতে পারছে না এত সহজে সবটা মেনে নিয়েছে। আজ আদিত্য সাদা রঙের শেরওয়ানি পরেছে, সাদা জুতা, হাতের ঘড়ি, চুলগুলো বরাবরের মতো সুন্দর করে সাজানো। অল্প সাজেই অসাধারণ লাগছে আদিত্যকে। আর অন্যদিকে আরশি আজকে রেড সাদা কম্বিনেশনের মিশ্রিত একটা লেহেঙ্গা পরেছে। চুলগুলো গর্জিয়াস ভাবে খোপা করা, মুখ ভর্তি মেকআপ, গলায় বাড়ি নেকলেস, হাতে গর্জিয়াস চুড়ি, চোখে আইলাইনার, মাস্কারা সহ পুরো গর্জিয়াস মেকআপ দিয়ে সাজানো হয়েছে তাকেও অসম্ভব সুন্দর লাগছে আজকে। সিঁড়ি বেয়ে নিচে নামছে আরশি আর আদিত্য। পুরো অনুষ্ঠানের মানুষের চোখ এখন ওদের দিকে। আরশি বাবার বন্ধুরা সহ সেদিন বিয়েতে যারা না আসতে পেরেছিল তারা সহ সবাই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। সবাই শুরুতেও একটু কিন্তু করলেও পরক্ষণে আরশি বাবা বলে দেয়, সারাদিনটাই গান বাজনা, নাচ, খাওয়া দাওয়া, ফটোশুট সহ বিভিন্ন আনন্দে কেটে গেছে। এক কথায় বলতে গেলে পুরো হ্যাপি এন্ডিং। রাত 8টা, আরশি বান্ধবীরা আরশিকে খুব সুন্দর করে আবার সাজিয়ে বিছানায় বসিয়ে দিয়ে গেছে। এক কথায় বলতে গেলে আজকে আদিত্য আর আরশির বাসরাত। একরাশ ভয়, ভালো লাগা সবকিছু নিয়ে বসে আছে আরশি। আজকে আরশির রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই সবকিছু আরশির বন্ধু বান্ধবী সকলের মিলেমিশে কাজ। বেশ কিছুক্ষণ পর দরজার খোলার শব্দে আরশি নড়ে চড়ে বসলো। আদিত্য সামনে আসতেই আদিত্যকে সালাম দিল আরশি। আচমকা এমনটা হওয়াতে আদিত্য একটু ঘাবড়ে গেল। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে সালামের জবাব দিল সে। তারপর পুরো রুমটা দেখতে লাগলো। আরশি রুমটা এত সুন্দর করে সাজানো হয়েছে সেটা আদিত্য জানা না। এই জন্যই তখন আরশি বান্ধবী হাসতে হাসতে বলেছিল। আদিত্য হাসলো। তারপর আরশির সামনে বসে আরশির মাথার ঘুমটা খুলে দিয়ে বলে উঠলো, আজকে আমার ময়ূরী জানকে অসম্ভব সুন্দর লাগছিল, কিন্তু তার মানে এখন ভালো লাগছে না? সেটা কখন বললাম? এই মাত্রই তো বললে। আর অনুষ্ঠানে আমার বান্ধবীদের সাথে এত গা ঘেঁষে ছবি তোলার কি ছিল? এতক্ষণ পর আদিত্য বুঝতে পারলো আরশি কেন গম্ভীর মুডে আছে। আদিত্য হালকা এসে বলল, ও এই জন্য মহারানী রেগে বোম হয়ে আছে? তবে যাই বলো, তোমার বান্ধবীরা কিন্তু খুব সুন্দর। সাথে সাথে আরশি রেগে মেগে বিছানার পর দাঁড়িয়ে বলল, কি বললে তুমি? আদিত্য আরশির কাছে অবাক হয়ে বলল, এটা কি করছো? আমায় রেখে অন্য কোনো মেয়ের দিকে তাকালে একদম চোখ উপড়ে ফেলবো বলে দিলাম। বলে কিনা আমার বান্ধবীদের সুন্দর দেখতে। আরে ওটা তো মজা করে বলেছি। তোমার মজার গুষ্টি কিলাই, থাকো তুমি, গেলাম। এই বলে যেই না আরশি বিছানা থেকে নামতে যাবে, সাথে সাথে আদিত্য আরশির হাত ধরে টান দিল। সাথে আরশি এসে পড়ল আদিত্যের বুকে। আচমকা এমনটা হতে আরশি পুরো ব্যবচ্ছেকা খেয়ে গেল। বাসর করে এইভাবে চলে গেলে চলবে নাকি? মানে বোঝাচ্ছি তোমায়।
তারপর দুজনে ডুব দিল ভালোবাসার অতল সাগরে।